নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ। আর কিছুক্ষণের মধ্যেই শুধু এই কলকাতায় নয়, জেলায় জেলায় এমনকি রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের মাটিতেও আছড়ে পড়তে চলেছে এক অভিনব প্রতিবাদের ঢেউ। রাত দখলের আহ্বানে স্বাধীনতা দিবসের মধ্যরাতে আজ পথে নামছেন মহিলারা। আর সেই নিয়েই এই অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন থাকবে। আরজি করের নারকীয় ঘটনায় ফুঁসছে বাংলা। রাত দখলের ডাক দিয়ে আজ মাঝরাতে রাজ্য জুড়ে রাস্তায় নামছে মেয়েরা। স্বাধীনতা দিবসের মধ্যরাতে বাংলায় কি লেখা হতে চলেছে প্রতিবাদের আরেকটা নতুন ইতিহাস? দ্বিতীয় প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের রাত দখলের আহ্বানে দিকে দিকে সাড়া। প্রতিবাদের ঢেউ রাজ্য ছাড়িয়ে আছড়ে পড়ছে দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়ার মিথ্যে প্রচার, বাংলার বদনাম করলে ছেড়ে কথা বলবো না, আজ বেহালায় বললেন মুখ্যমন্ত্রী। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে কি অস্বস্তি বাড়ছে শাসকের? তৃতীয় প্রশ্ন, রাত দখলের ডাকে সহমর্মিতা জানিয়ে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। সমর্থন প্রতিমা মণ্ডল, মনোরঞ্জন ব্যাপারী, তন্ময় ঘোষেদের। উল্টো পথে হেঁটে মেয়েদের জমায়েতকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষ, উদয়ন গুহদের। রাত দখল নিয়ে তাহলে তৃণমূলেই ভিন্ন মত? চতুর্থ প্রশ্ন, আরজি কর ছাড়া যে কোনো ইস্যুতে দলের হয়ে কথা বলতে রাজি, এক্ষেত্রে কিন্তু বিবেকের কথা শোনা উচিত। বিস্ফোরক শান্তনু সেন, সরব তার কাউন্সিলর স্ত্রীও। যারা বলছেন মুখপাত্রের পদ ছেড়েছি, তাদের আগেই সরিয়ে দেওয়া হয়েছে, আজ বললেন মুখ্যমন্ত্রী। শান্তনু কাকুলির এই অবস্থানে কি পদক্ষেপ নেবে তৃণমূল? পঞ্চম প্রশ্ন, নিহতর ন্যায় বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এবার আরজি কর ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী। ওনার বাবার প্রধানমন্ত্রিত্বের সময়ই জয়পুরে শেষ সতীদাহর ঘটনাটা হয়েছিল, পাল্টা কুণাল ঘোষ। আরজি কর কাণ্ড নিয়ে ইন্ডিয়া জোটের ভেতরেও কি চাপে তৃণমূল? ষষ্ঠ প্রশ্ন, নতুন করে শুরু হলো চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্ত। ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে দিল্লি থেকে কলকাতায় এলো সিবিআইয়ের বিশেষ টিম। হেফাজতে নেওয়া হলো ধৃত সঞ্জয়কে। রবিবারের মধ্যেই তদন্ত শেষ করুক সিবিআই, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। দ্রুত তদন্ত শেষ করে আসল দোষীদের চরম শাস্তি নিশ্চিত করতে পারবে তো সিবিআই? তবে শুরুতেই আজ দেখাবো রাত দখলের ডাক। আরজি করের নারকীয় অপরাধের প্রতিবাদে আজ পথে নামছেন মহিলারা, এই শহরে, এই দেশেও। রাতের দখল শুধুমাত্র একটি জেন্ডারের সম্পত্তি হিসেবে নয়, প্রত্যেক জেন্ডার, মার্জিনালাইজ জেন্ডার, যাদেরকে কন্টিনিউয়াসলি অপ্রেসড হতে হয়েছে, তাদের সবারই রাতের উপর অধিকার রয়েছে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। বুধের মধ্যরাত সেই দুর্গাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার, নিজের ভাগ্য নিজে ঠিক করার অধিকারের। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক। এ রাতে গাঁথা হবে নারী স্বাধীনতার নতুন কন্যা শ্লোক। আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের প্রতিবাদে আজ রাতে রাজপথের দখল নেবে মেয়েরা। কোনো রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক পতাকা ছাড়াই আজ রাত আলো করবে রাত জাগা তারারা। অবশ্যই উপস্থিত থাকবে এবং চাই আমি প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী যেন উপস্থিত থাকে এবং পুরুষরাও যেন তার পাশে থাকে, কারণ পুরুষদেরও শিক্ষা হওয়া প্রয়োজন, এটা বোঝা উচিত। কলকাতা, রাজ্য, দেশ হয়ে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। অবশ্যই থাকবো, কারণ যে ঘটনা ঘটে গেছে আমরা তো জাস্টিস চাই। আর বিশেষ করে হচ্ছে ঘটনাটা যেমন মর্মান্তিক, আজকের সভ্য জগতে এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। কর্মস্থলে ধর্ষণ, খুন, নৃশংস জঘন্য এই অপরাধের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। এই ইস্যুতে এবার প্রাক স্বাধীনতার মধ্যরাতে বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক। ঠিক রাত 12টা বাজতে 5 গর্জে উঠছে লক্ষ লক্ষ স্বর। আহ্বানকারীদের দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। কোনো সাংগঠনিক দলীয় পতাকা এখানে ওয়েলকাম নয়, কোনো সাংগঠনিক দল এখানে ওয়েলকাম নয়। কারোরই রাজত্বকালে আমি কোনোদিন সেফ ফিল করিনি, সেটা সিপিএম, বিজেপি, তৃণমূল যাই হোক, আমি কোনোদিন সেফ ফিল করিনি এবং সেই জায়গা থেকে আমার তাদের উপর ভরসা নেই। আমি না একটা অনুরোধ করে বলবো, প্রত্যেকটা মারা যেন আসে, বাবারা আসুক, বাট মারা যেন নাবে রাস্তাতে, কি যারা করেছে তাদের কানে পৌঁছুক, মানে তারও তো মা আছে। প্রথমে যাদবপুর, একাডেমি ও কলেজ স্ট্রিট, এই 3 জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়, কিন্তু ধীরে ধীরে তা শহরের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে নদিয়া, বীরভূম, জলপাইগুড়ি।
দেশের সব জায়গার আজকে রাত দখলের দিন। আমরা আজকে নির্দিষ্ট টাইম ঠিক করেছি রাত্রি 11টা থেকে। জাস্টিস লাগবে। শুধুমাত্র তো আরজি করের ঘটনা নয়, এই ঘটনা পুরো পশ্চিমবঙ্গের, পুরো জেলার, পুরো দেশের। আমাদের মেয়েদেরকেও এখানে বেরোতে হয়, আমাদেরকে বেরোতে হয়, রাত বিরেতে কাজে বেরোতে হয়। সুতরাং রাতটা তো শুধুমাত্র ছেলেদের নয়, রাতটা যে মেয়েদের, সেখানে যে মেয়েদেরও অধিকার আছে, সেই দাবিতেই আজকে আমরা বেরোচ্ছি। প্রতিবাদের গুন্ডি ছাড়িয়েছে রাজ্যের সীমানাও। আরজি করে নির্যাতিতার জন্য রাত জাগবে মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, পুনেও। आज जो घटना कोलकाता में हुआ है वो देश के किसी भी कोने में किसी के साथ भी हो सकता है, वो किसी की भी बहन, किसी की भी बेटी हो सकता है। हमारा इस पॉइंट ऑफ टाइम पे यही डिमांड है कि सेंट्रल गवर्नमेंट एक सेंट्रल प्रोटेक्शन एक्ट लाए इमीडिएट बेसिस पे, कि वो लोग एटलीस्ट हमें रिटर्न एश्योरेंस दे कि वो लाएंगे, ताकि वी कैन सेफगार्ड द सिक्योरिटी एंड प्रोटेक्ट आवर डॉक्टर्स, फीमेल डॉक्टर्स, मेल डॉक्टर्स एंड एवरीवन हु इज वर्किंग ऑन ड्यूटी इन द कैंपस। নীলচে কালো অন্ধকারে মুষ্টিবদ্ধ হাতে চাঁদ ধরার স্বপ্ন। এ রাত স্বপ্ন পূরণের অঙ্গীকারের। এ রাত অর্ধেক আকাশের স্বাধীনতার লড়াইয়ের। রুমা পাল, অতসী মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা ব্যক্তিগত কৃতজ্ঞতার স্বীকার দিয়ে শুরু করব। সেটা হচ্ছে পরশু দিন, মানে গত সোমবার অবধি আমি জানতাম না, এবং আমার মতো অনেকেই জানতেন না, যে এই যে রাত দখলের ডাক, এটা কে দিয়েছেন। আমায় সোহিনী সেনগুপ্ত একটা বক্তব্য একজনের তিনি হোয়াটসঅ্যাপ করেন, সেখানে আমি দেখি যে চেহারা রিমঝিম বলে যিনি এই আহ্বান দিয়েছেন, তাকে এর আগে আমি চিনতাম না, কোনো দিন দেখিনি। এবং সোহিনীর মতো আরও অনেকে কয়েক ঘন্টার মধ্যে পোস্ট করতে শুরু করেন ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ায়, যে তারা এই আজকে মধ্যরাতের যে রাত দখলের ডাক, তাতে সাড়া দিয়ে হাঁটবেন। প্রথমে সেটা কলকাতায়, কয়েক ঘন্টার মধ্যে দেখলাম যাদবপুর, একাডেমি, কলেজ স্ট্রিট, এই ছাড়িয়ে জেলায় জেলায়, বনগাঁ, তারপরে বোধহয় বীরভূম, বোলপুর, বিভিন্ন জায়গায়। তারপর আজকে শুনছি মুম্বাই, পুনে, দিল্লি, ব্যাঙ্গালোর, অর্থাৎ এই দেশের বিভিন্ন প্রান্তে, মিউনিকে, এমনকি বিদেশেও মহিলারা এই রাস্তায় নাবার, এই মধ্যরাতের দখল নিতে রাস্তায় নাবার। এমনকি এমন দেশে নামছেন যেখানে টাইম লাইন হয়তো আলাদা, যেখানে প্রকৃতির নিয়মে অন্য সময় দিন এবং রাত হয়, কিন্তু তাদের উদ্দেশ্যটা এক। আমার কোথাও হয়তো মনে হচ্ছে যে যেহেতু পেছনে কোনো বড় ব্যানার, বড় রাজনৈতিক দল, বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক বা বিরোধী কেউ নেই, কোথাও কি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রিলেট করতে পারছেন। হয়তো তাদের ছোট ছোট যে অভিজ্ঞতাগুলো আছে, ছোট ছোট যে ইনসিকিউরিটিগুলো আছে, নিরাপত্তাহীনতাগুলো আছে, কোথাও একটা বড় নারকীয় ঘটনা সেইটাকে ধাক্কা দিচ্ছে, সেইটার সঙ্গে মানুষ রিলেট করছেন। আমি সোহিনীর কাছে প্রথমে আসবো। সোহিনী, কোন ভাবনা থেকে তুমি আজকে পথে নামছো? আমি আসলে রিমঝিমকে আমিও চিনি না। আচ্ছা। আমাকে দুদিন আগে মধুরিমা গোস্বামী থিয়েটার করে, নিরঞ্জনদার মেয়ে, মধুরিমা আমাকে ফোন করে বলে যে বাবুদি, একটি মেয়ে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, তুমি একবার ফোনটা ধরবে। তখন আমি রিহার্সাল করছিলাম। আমি বললাম কে রে? বলে প্রেসিডেন্সি কলেজের একটি মেয়ে, ওরা একটা এরকম আয়োজন করছে, যদি আমরা সকলে মিলে একটু ওদের গিয়ে পাশে দাঁড়াই। তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ দে না। তখন আমি ওটা দিলাম, কারণ আমি সাধারণত এরকম বাচ্চা মেয়েরা যখন কোনো কিছু আয়োজন করে, আমি সাধারণত ছুটে যাই। আগেও অনেকবার, বহুবার গেছি। আমি যখন নিজে আয়োজন করতাম এই সমস্ত, তখন কেউ না এলে খুব মন খারাপ হতো। তারপরে ওখানে আমি যখন গিয়ে ওটাতে জয়েন করি, তখন দেখলাম যে ওইটাতে বিদীপ্তা, সুদীপ্তা, আরও অনেকে, সোহিনী, আরও অনেকে ওইটার মধ্যে আছে, স্বস্তিকা। তখন আমার মনে হলো, তখন আমিও খুঁজছি কি হচ্ছে না হচ্ছে। এই করতে 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 ব্যাপারটা হঠাৎ করে, মানে শুধুমাত্র রিমঝিম নয়, আরও অনেকে মিলে এটা আয়োজন করছে। সবাই মূলত স্টুডেন্টস, এবং তার মধ্যে আরও অনেকে আছে। বেনি আছে, যে বেনি তো দীর্ঘ কয়েক মাস ধরে চেষ্টা করছে পর্শ এবং পক্সো বিভিন্ন জিনিস নিয়ে, থিয়েটারের ফিল্ডেও। তো এই সকলে যখন আছে, তখন মনে হলো যে যাওয়া। আর একটা জিনিস হচ্ছে যে কি বলতো, ইনাফ ইজ ইনাফ। মানে আমার জাস্ট, মানে সেদিনকে অনেক সময় তো হয়, আমি অনেক সময় অনেক ভায়োলেন্সের ঘটনা দেখি। ছোটোবেলায় এত ভায়োলেন্সের ঘটনা দেখতে পেতাম না, হয়তো মানে সোশ্যাল মিডিয়া বা এই ভিজুয়াল এত ছিল না বলে ছোটোবেলায় এত কিছু দেখতে পেতাম না। যখন কিছু ঘটনা ঘটতো, ধরো আমার সঙ্গে বাসে কেউ অসভ্যতা করতো, তখন আমি দামাদাম মারতাম ধরে। এখনও কিছু হলে আমি আগে মারতে শুরু করি। এই সমস্ত করে বড় হয়েছি। বাবাও সেভাবে শিখিয়েছেন যে যখন কোনো কথা বলতে হবে, জোর গলায় না পেয়ে বলতে হবে, তো সেইভাবেই বড় হয়েছি।
কিন্তু এখন রোজ অনেক কিছু ভায়োলেন্স দেখি, তারপরে না সেটাই চায়ের কাপের সঙ্গে হজম করে নিই। হ্যাঁ ঠিক আছে, আমার সাথে তো হচ্ছে না, ঠিক আছে। করতে 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 এরকম একটা ঘটনা যখন শুনলাম যে একটা মেয়েকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তার পেলভিক গার্ডেল ভেঙে তাকে হত্যা করা হয়েছে, তখন তো আর পারা যায় না। তখন মনে হয় যে শহরে পড়াশুনো করেছি, যে শহরে বড় হয়েছি, যে শহরে থিয়েটার করে রাত্রিবেলা বাড়ি ফিরেছি, যে শহর, আমার ভালোবাসার শহর, আমাদের এখানে আমরা গর্ব করি যে উই আর ইন্টেলেকচুয়ালস, আমরা নাকি পড়াশুনো করি, আমরা নাকি রবীন্দ্রনাথের শহরের লোকজন। তো সেইখানে যখন এইটা হতে পারে তখন মানে গা গুলোয় কষ্ট হয়। আমার কয়েকদিন ধরে, আমার সত্যি বলছি, ইমোশনাল কথা হয়তো বলছি, আমি আর্টিস্ট তো, ইমোশনাল লোক, থিয়েটার করি, চিৎকার করি, অভিনয় করি। আমার কয়েকদিন ধরে আমার মায়ের জন্য খুব মন খারাপ করছে, আমার দিদার জন্য মন খারাপ হচ্ছে, এবং মনে হচ্ছে যে আমি যেন বেশি দিন না বাঁচি। আমি এই যে সোসাইটি যেদিকে যাচ্ছে, আমি থ্যাংক গড আই ডোন্ট হ্যাভ চিলড্রেন, থ্যাংক গড আই ডোন্ট হ্যাভ চিলড্রেন, অ্যান্ড আই উড নট টু ওয়ান্ট টু লিভ ভেরি লং, বিকজ এইটা যদি ঠিক না হয় তাহলে আর কি হতে পারে আমার সঙ্গে, আমার পাশের সঙ্গে, এখানে যারা বসে আছে সকলের সঙ্গে কি হতে পারে আমি তো জানি না। আমি এটা দেখতে চাই না, জানো তো সুমন, আমার এইটা একটা, আমার কি বলবো, একটা ফিয়ার হয়েছে, এটা একটা ফিয়ার হয়েছে। আমি সেই ফিয়ারে আর তো কিছু হারানোর নেই ভেবে আর কি যেতে চাই, যাতে আমার মেয়েরা যখন রাতেরবেলা রিহার্সাল শেষ হবে ওরা যেন এটা না আমাকে জিজ্ঞেস করে দিদি কিভাবে বাড়ি ফিরবো। আমি কখনো জিজ্ঞেস করিনি যে কিভাবে বাড়ি ফিরবো। অনেক দিন হয়েছে আমার মা একাডেমি থেকে হাঁটতে হাঁটতে ফিরেছেন। আমার দিদা মীরা মুখোপাধ্যায়, তিনি হিউজলি ইমানসিপেটেড একজন মহিলা ছিলেন। তো তারা যেভাবে বেঁচেছেন আমরাও সেইভাবে বাঁচতে চাই, এবং আমাদের এইটুকুনি ন্যূনতম দাবি যে আমাদের সিটিজেন্স হিসেবে আমাদের এই ভালোবাসাটুকু, এই সম্মানটুকু, এই প্রোটেকশনটা দেওয়া হোক সবাইকে। একদম। মুদ্রার উল্টো দিকে আরেকটাও আছে যে যখনই তুমি কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছ, সেটা শিল্পী হিসেবে তোমার সমস্ত আবেগ দিয়ে, কোনো রাজনীতির কথা চিন্তা না করে, তখন কিন্তু একটা শ্রেণীর মানুষ, বেশ কিছু মানুষ, তারা খুব স্বস্তি পান যে একটা শাসক বা বিরোধী কোনো একটা রাজনৈতিক ব্যানারে একটা লেবেল লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে। আমি কালকে রিমঝিমকেও বলছিলাম যে পুরো জিনিসটা ওই অনুষ্ঠানে যোগ দেবে, আজকেও জিজ্ঞেস করবো যে ওর অভিজ্ঞতাও তাই। এটা যুগে যুগে মানে অন্তত 20-25 বছর ধরে আমরা দেখছি। আমি বলছি এখানেও কিন্তু একটা ভয় আছে যে কেউ বলবেন তুমি বাংলাকে বদনাম করছো, এই এত হাঁটার কি দরকার, এইভাবে রাস্তায় নেবে, এটা তো আসলে একটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। তো এই একটা যে শিল্পীরা যেহেতু খুব একটা ভার্নারেবল জায়গা থেকে শিল্প সৃষ্টি করেন এবং প্রচুর রকম থ্রেট এবং চাপের মধ্যে, এই ভয়টাকেও তো সোহিনী তোমায় জয় করতে হয়েছে যে এই রকম একটা ভুল বোঝাবুঝি অথবা এই রকম একটা রোষানলে সোহিনী সেনগুপ্তকে পড়তে হতে পারে যে দেখেছো আমাদের সরকার চলছে, এই বিরুদ্ধে এই ইস্যুতে সোহিনী রাস্তায় নামলো। না, আমার মনে হয় না এটা হবে, আমার মনে হয় না এটা হবে, কারণ আমার এটা বিশ্বাস যে অন্তত দিদি যবে থেকে এসেছেন এখানে, দিদি কিন্তু যারা অভিনয় করেন, যারা তাদেরকে ভালোবাসার এবং আগলানোর চেষ্টা করেছেন, সেই জন্য আমার এটা পূর্ণ বিশ্বাস আছে যে এটা হবে না। এইটা আসলে আমরা কি কাজ পাবো বা পাবো না এটাতে কোনো ভয় নেই। হ্যাঁ, কারণ কাজ আমাকে কোনো সরকার না, আমাকে এমনি অনেক কারণে কাজ দেওয়া হয় না, অনেক পার্টে আমাকে মানায় না বলা হয়, অনেক কিছু বলা হয়, সেই জন্য দেওয়া হয় না। সেটার জন্য আই ডোন্ট কেয়ার, মানে আই ডোন্ট গিভ আ ফিগ অ্যাবাউট ইট। সেটা না, কাজ তো আমি যতদিন বেঁচে থাকবো আমি নিজের ঘরে নাচলেও আমি সেই কাজ করতে পারবো, সেটা তো নয়। এবং আমার মনে হয় না তুমি যেটা বলছো এই রোষানলে আমাদের পড়তে হবে। আমার যেটা মনে হয় যে আজকের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আমি আবারও বলছি, এইটাকে দয়া করে বিভিন্ন দলের এজেন্ডা না করলেই ভালো, কারণ এইটার কোনো শেষ নেই, এইটার কোনো শেষ নেই। আজকে আমরা ওরা করতে 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 না, মানে পুরো এই অবধি চলে এসেছে, এবার গলাটা উড়ে যাবে। সেই জন্য এইটা না করে এই যে ভায়োলেন্স হচ্ছে সব সময়, এই যে সোসাইটিতে ভায়োলেন্স এত বেড়ে গেছে, এই যে রাস্তাঘাটে যেভাবে সবাই গাড়ি চালায়, যেভাবে পরস্পরের সঙ্গে কথা বলে, যে ভাষায় আমাদের সঙ্গে অনেকে সেলফি তোলে, যেভাবে ধাক্কা দিয়ে, এই পুরো ভায়োলেন্সটা বন্ধ করা দরকার। সেইটার জন্যে অনেক কিছু করা দরকার, সেই জন্যে অনেক সেন্সিটিভিটিস বাড়ানোর দরকার, পড়াশুনো করানোর দরকার, অনেক কিছু অ্যামেন্ডমেন্ট করানোর দরকার স্কুল লেভেলস থেকে। আমি একটা মজার কথা তোমাকে বলি, এই বছর স্কুলে ক্লাস 11-এ মায়া অ্যাঞ্জেলু স্টিল আই রাইজ কবিতাটি অন্তর্ভুক্ত আছে। আমি দেখে ভাবছিলাম যে এই কবিতাটা কে পড়াবেন,
কিভাবে এটা পড়াবেন যেখানে লেখা আছে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, why are you beset with gloom, because I dance like I've got oil wells at the meeting of my thighs, এই সমস্ত কথা কারা পড়াবে? You may cut me with your words, you may kill me with your hatefulness, but still like এইটা পড়ানোর জন্য তো একটা বিশ্বাস দরকার। এইটার জন্য আমি বলছি যে এইটার কথা, এই বিশ্বাসে। এটা কিন্তু ছোটভাবে আমরা ওরা সরকারকে বদনাম করে, একেবারেই সেটা নয়, একেবারেই সেটা নয়। একেবারেই। আমি সোহিনীর কাছ থেকে কথা ধার করেই বলি যে গত 5 দিন ধরে যে শব্দটা বারবার আমরা বলছি এবং বলতে হচ্ছে সেটা হচ্ছে সংবেদনশীলতা। ঠিক যার চরম উল্টো মেরুর ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গে, এবং তারপরে এই একটা শব্দের আড়ালে যে কতগুলো তার তাৎপর্য, কীরকম তার অভিঘাত হতে পারে, আমরা বিশ্বাস করুন শুরু থেকে চেষ্টা করেছি আজকে যারা রাস্তায় হাঁটবেন তারা ঠিক কেন, কোন একেবারে প্রাথমিক ট্রিগার পয়েন্টটা কি, কেন তারা রাস্তায় হাঁটছেন, বিশ্বাস করুন একটা উত্তর পাইনি। আমি এই অনুষ্ঠানের পরতে বলবো যে কত রকমের উত্তর পেয়েছি, এবং এই সবগুলো সোহিনী যেটা বলছিল যে মানুষের ব্যবহার এবং তার সংবেদনশীলতার অভাব, তার অসহিষ্ণুতা, খুব ছোট রাজনৈতিকভাবে বলছি না, মানবিক সম্পর্কে তার অসহিষ্ণুতা থেকে আমরা এই রকম একটা জায়গায় পৌঁছেছি যেখানে হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা নির্দিষ্ট সময় পথে নামছেন, রাস্তায় নামছেন, শুধুমাত্র এই দখলদারির মধ্যে, রাজনৈতিক দখলদারির মধ্যে সেটা রক্তস্নাত করার জন্য নয়, সেটা হচ্ছে ওই রক্তস্নানটাকে থামানোর জন্য। আমি পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো যে একেবারে স্কুল ছাত্রী থেকে কলেজ ছাত্রী, তাদের মা বাবা, তারা কোনো মা কাজ করেন, কোনো মা গৃহবধূ, প্রত্যেকে ঠিক কেন রাস্তায় নামছেন। আমি আবার বলছি এই মাইক্রো ইস্যুগুলো কিন্তু আলাদা, কিন্তু এই সবগুলো একটা সুতোয় বাঁধা। কেন বলছি দেখুন। আজকের রাতটা আমাদের কাছে খুব রিমার্কেবল একটা রাত। এই সেফটিটা সত্যি আমরা চাই, আর এটা আমাদের হাক, আমরা এক্সট্রা কিছু বাড়তে কিছু চাইছি না, আমরা শুধুমাত্র বিচার চাইছি। আগুন যেন আমাদের মধ্যে না নেভে আমরা এই আগুনটা জ্বালিয়ে রাখতে চাই, মেয়ের যেন এই নিরাপত্তাহীনতায় না ভোগে। আমাদেরও আকাশে অধিকার আছে, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আমাকে সম্মানের সাথে বাঁচতে দাও, আমাকে পড়তে দাও, আর আমাকে বড় হতে দাও। এটা ছোট্ট বাচ্চা মেয়ের যে আর্তনাদ যেটা অন্তরে থাকে, সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আজকে রাত্রেবেলার জন্য। কেন আমরা রাত্রেবেলা করছি? কারণ রাতে ছেলেরা বেরোতে পারে, মেয়েরা বেরোতে পারে না, অনেক ভয় থাকে তাদের সব সময়ের জন্য যে বেরোবো কি হবে কি না হবে। আমরা সেটাকেই নর্মালাইজ করতে চাইছি। এই যে বিভিন্ন সময়ে জঘন্যতম কাজকর্মগুলো হচ্ছে মেয়েদের ওপর, তো সেটার একটা শেষ হওয়া দরকার। সেই জন্য আমাদের নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হবে। যাদবপুরে আমরা রাত্রে সবাই মিছিলে বেরোচ্ছি, প্রতিবাদটা খুব দরকার। কেন এই যে ঘটনাটা আমাদের বাড়িরই মেয়েদের নিয়ে, তো এটা ঠিক নেওয়া যায় না। প্রতিবাদটা আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যেখান থেকে প্রশাসন আমাদের নিরাপত্তা, সুরক্ষা এবং পরবর্তীকালে ঠিক এইরকম একটা স্বপ্ন, এরকম একটা যৌবনের মৃত্যু যেন আমরা দেখতে না পাই। যেমন সোহিনী খানিকক্ষণ আগেই খুব আশাবাদী যে এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি, এটা রাজনৈতিক রং দেগে দেয়া, এই ব্যাপারটা হবে না। কিন্তু আমি যদি শাসক দলের দিকে তাকাই, সেখানে ঠিক এই ইস্যুতে কি করা উচিত, কি করা যায়, কারা করছেন, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে এত রকম মত এবং পরস্পর বিরোধী মত। আমি পরের প্রতিবেদনে দেখাবো যে সাংসদ সুখেন্দু শেখর রায়, অত্যন্ত সিনিয়র সাংসদ, তিনি বলছেন যে তিনি তার মেয়ের জন্য, তার নাতনির জন্য এই ইস্যুটাকে সমর্থন করেন, এবং আজকে বিকেলে যোধপুর পার্কে তার বাড়ির সামনে নেতাজি মূর্তির সামনে তিনি ধর্নায় বসেছেন। আপনারা দেখেছেন এই চ্যানেলেই যে প্রতিমা মণ্ডল, শান্তনু সেন, তন্ময় ঘোষ যিনি গতকাল আমার এই অনুষ্ঠানে এসেছিলেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি হিসেবে, দেবাংশু চেয়ারে বসেছিলেন, চেয়ারে বসেই বললেন যে আমি এটাকে সমর্থন করি। আজকে তিনি জানাচ্ছেন যে তিনিও হাঁটবেন রাস্তায় ওই যাদবপুর থেকে এই মিছিলে। আমি বলছি আবার পাশাপাশি কুণাল ঘোষ, উদয়ন গুহদের দেখছি কটাক্ষ করতে, সরাসরি আক্রমণ করতে। কোনটা শাসক দলের স্ট্যান্ড? পরের প্রতিবেদন। প্রাক স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত দখল কর্মসূচি। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে বেনজির দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা কলকাতা, গোটা বাংলা। রাজপথ আজ মেয়েদের। এই কর্মসূচি ঘিরে গোটা দেশ যখন এক হয়ে উঠেছে, তখন এই নিয়ে তৃণমূল দ্বিধাবিভক্ত। একদিকে কুণাল ঘোষ, উদয়ন গুহরা রাত দখল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন,
অন্যদিকে তৃণমূলেরই সুখেন্দু শেখর রায়, প্রতিমা মণ্ডল, তন্ময় ঘোষরা আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। রাত দখলের এই কর্মসূচিকে সমর্থন করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, বুধবার আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও মেয়ে ও ছোট্ট নাতনি আছে। আমাদের গর্জে উঠতে হবে। নারীদের ওপর অত্যাচার অনেক হয়েছে, নারীদের ওপর অত্যাচার আর নয়। আসুন একসঙ্গে প্রতিরোধ করি, যাই হোক সবাই আসুন। পরে তিনি জানান, আমি ব্যক্তিগতভাবে যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে ধর্ণা দেব জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে এবং রাতে যে লক্ষ লক্ষ প্রতিবাদীরা রাস্তায় থাকবেন তাদের প্রতি সমর্থনের বার্তা দিতে। প্রথমত আমি চেয়েছিলাম যে যারা রাত্রিবেলা আন্দোলনে নাম ডাক দিয়েছেন তাদের সঙ্গে থাকা এবং আমার কাছাকাছি লোকেশন 8B সেখানে যাওয়া, কিন্তু আমাকে কেউ কেউ পরামর্শ দিলেন ওদের মধ্য থেকে, সেহেতু আমার যেহেতু একটা ছাপ আছে, রাবার স্ট্যাম্প আছে, সেহেতু আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, কারণ তাতে ওরা বিলম্বিত হতে পারে, কিন্তু আমি প্রতিবাদ করব। সেখানে আমার অন্য পরিচয় যদি থাকে সেগুলো ছেঁড়া চটির মতো পেছনে ফেলে রেখে আমি করব। আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনও। একজন মহিলা আমাদের বাড়ির একটি মেয়ের সাথে যে নৃশংস বর্বরোচিত ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে স্বতঃস্ফূর্ত মানুষ যখন সেই আন্দোলনকে সমবেদনা জানাচ্ছেন, আমি মনে করি যে আমি একজন মেয়ের বাবা হিসেবে, আমি একজন ওই কলেজের প্রাক্তনী হিসেবে, আমি নিজেও যারা আজকে পথে থাকছেন, আমি এই আন্দোলন দ্রুত শেষ হবে, দোষীরা চিহ্নিত হবে, শাস্তি পাবে এই দাবি রেখে আমি নৈতিকভাবে তাদের প্রতি নিশ্চিত করে সমর্থন জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় রাত দখলের আন্দোলনকে সমর্থন করে তাতে সামিল হওয়ার কথা জানিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। যে হারিয়েছে তার সন্তানকে, তার পাশে সমাজের সকলের থাকা দরকার। অরাজনৈতিকভাবে লিঙ্গ স্বাধীনতার উপর দাঁড়িয়ে এই কল, এবং আমি একজন কন্যার পিতা হিসাবে দ্ব্যর্থহীনভাবে এই আন্দোলনকে সমর্থন করছি। কিন্তু তৃণমূলেরই অপর অংশ এই আন্দোলনকে নিশানা করেছেন। রাত দখলের ডাক অরাজনৈতিকভাবে দেয়া হলেও সোশ্যাল মিডিয়ায় মহিলাদের এই কর্মসূচিকে বাম বিজেপির ইভেন্ট বলে আক্রমণ জানিয়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, জি কর প্রতিবাদ আমরা সবাই করছি, কিন্তু বাম রাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে তাতে সামিল হবেন না। ওরা বানতলা ধানতলা সহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কাদের রাত জাগাবেন? রাত মহিলাদের দখলে নেই। কারা বলে রাত মহিলাদের দখলে নেই? যখন সিপিএম বিজেপি পলিটিক্যাল ইভেন্ট করবে তখন সেলফি তুলে মহিলাদের হাতে রাত জাগা? মহিলাদের হাতে রাত ছিল, আছে, সসম্মানে থাকবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ রাতের জামাতকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দিনহাটার কেউ রাতের দখল নিতে চাইছেন, আমার সমর্থন থাকলো, তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল, সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক, শুধু খেয়াল রাখবেন রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি শাকার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। এদিন অনিতা দেওয়ানের বাড়ির সামনে অবস্থান করেন কুণাল ঘোষ। বানতলা সহ বাম আমলে যেখানে যেখানে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই সব এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। এবিপি আনন্দ। আমি দেবাংশুর কাছে যাব। এখন সুখেন্দু শেখর রায় বা তন্ময় বসুরাও লাল হায়নার কবলে পড়ে গেলেন কিনা সে তো পরবর্তী সময় দেখা যাবে, কিন্তু আমার প্রশ্ন দেবাংশুর কাছে যে দেবাংশু, যারা রিয়াক্ট করছেন, যারা সরাসরি আক্রমণ করছেন, তাদের কাছে একটাই প্রশ্ন থাকে যে আপনারা গায়ে মারছেন কেন? ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না? যারা নাবছেন তারা গত 36 ঘন্টা ধরে বলছেন তারা লুম্পেন রাজের বিরুদ্ধে, একজনকেও আমি বলতে শুনিনি তারা তৃণমূল রাজের বিরুদ্ধে। খুনি, ধর্ষক, গুন্ডা এদের বিরুদ্ধে রাস্তায় নামছেন, তৃণমূলের বিরুদ্ধে নামছেন না, তাহলে রিয়াকশান কেন? আমি বলছিলাম বিচিত্র বিচিত্র কথা শুনছিলাম আজকে। এই বিভিন্ন যাদের সঙ্গে যারা আজকে নামবেন তাদের কেউ একেবারে বলছেন রোজ পাড়ায় ঢুকছি,
বহু মাস আগে নাকি এই প্রবণতা শুরু হয়েছে, বেঞ্চে বসে প্রকাশ্যে মদ্যপান হচ্ছে, তার ইস্যু হচ্ছে সেইটা, তিনি আজকে নামছেন কিন্তু সেইটার বিরুদ্ধে। একজন বলছেন যে আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেখানে ওই ডিজে নিয়ে বিরাট মানুষ সমান লাউডস্পিকারে দিনের পর দিন, কখনো শনি পুজো কখনো মনসা পুজো, এর গান চলছে, পুলিশ অবধি কিছু করে না, তিনি আজকে নামছেন সেইটার বিরুদ্ধে। একজন মা বললেন যে মেয়েকে নিয়ে ফিরছিলেন, মলে শপিং করে ফিরছিলেন, দেরি হয়ে গেছে, মা ফ্লাইওভারে, এটা নাকি রোজকার ঘটনা, আমি আর দেবাংশু ভাবছি একদিন গিয়ে দেখব, সেখানে বাইক বাহিনীর হাতে মা ফ্লাইওভারের একটা বড় অংশ চলে যায়, সেই লুম্পেন রাজের বিরুদ্ধে সেই মা নামছেন। আমি বলছি এদের কারুর সঙ্গে তো তৃণমূলের সরাসরি সংঘাত নেই, তাহলে একটা প্রশ্ন, যে তৃণমূল রিয়্যাক্ট করলে মনে হচ্ছে যে সমস্ত দুষ্কর্ম দেবাংশু তৃণমূল করে, সেই জন্য তৃণমূলের গায়ে লাগছে। সুমন্ত, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই আন্দোলনটাকে যারা ডাক দিয়েছিলেন তারা তো কোনো রাজনৈতিকভাবে ডাক দেননি। তারা কেউ বলেননি আপনি যেটা বলছিলেন, কেউ বলেননি এটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন, কেউ বলেননি এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন। যারা এটা ডাক দিয়েছেন তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সমাজের একটা সিস্টেমের বিরুদ্ধে ডাক দিয়েছেন, যে সিস্টেমটা দীর্ঘদিন ধরে যে সিস্টেমটায় ঘুণ ধরেছে এবং স্বাভাবিকভাবে সমাজের সাধারণ মানুষকে প্রত্যেককে এক জায়গাতে এসে যে সিস্টেমটা বদলাতে হবে, এবং এটা গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর ক্ষেত্রে সত্য। কিন্তু এই আন্দোলন, তাহলে অরাজনৈতিক ডাকে রাজনৈতিক প্রতিক্রিয়া কেন? আমি বলছি কারণ হচ্ছে এই রাজনীতিটাকে কিছু কিছু রাজনৈতিক দল তারা হাইজ্যাক করার চেষ্টা করছেন এবং তাতে তাদের রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। যেমন এই যে ধরুন পোস্টারটা, যে পোস্টারটা খুব ভাইরাল হয়েছে, যেটা ওই চাঁদ হাতে ধরে তারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এমন কিছু পোস্টার যেখানে দেখা যাচ্ছে ওই পোস্টারটাই ভাইরাল হয়েছে তলায় এসএফআই ডিওয়াইএফআই এর নাম দিয়ে। আবার ওরকমই কিছু পোস্টার তাতে শঙ্খের ছবি দিয়ে সেটা ভাইরাল হচ্ছে, আবার বিজেপি নেতারা সেই শঙ্খ হাতে তুলে বলছেন যে আমরাও সে, আবার কেয়াদিও নিয়ে সঙ্গে চলে এসেছেন। খুব ভালো, আপনার স্টুডিওতে তিনি বাজাবেন হয়তো। তো এখন বিষয়টা হচ্ছে, আমি বলতে চাইছি যে দিদি ঘড়ি চলছে দেখো ঠিক ঠিক করে, আমি বলছি যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে যারা হাইজ্যাক করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এই বক্তব্যটা হয়তো কুণালদা বা যারা উদয়ন গুহ যারা বলেছেন তারা রেখেছেন। যারা প্রকৃত অর্থে আন্দোলনকারী, যারা প্রকৃত অর্থে নিরপেক্ষ রাজনৈতিক মঞ্চের বাইরে দাঁড়িয়ে একদম বলেছেন যারা নামছেন রাস্তায় সবাইকে, না এবং একজন ডিওয়াইএফআই কর্মী বা একজন বিজেপি কর্মীও তুমি দেখবে যে যারা আহ্বান জানিয়েছেন, যারা ডাকটা দিয়েছেন, তারা বলছেন আপনি হতে পারেন, তা আপনি কাকে ভোট দিয়েছেন সেটা ইস্যু নয়, তা আপনি ঝান্ডাটা ভাই বা বোন বাড়িতে রেখে আসবেন, বাড়িতে রেখে আসবেন। কিন্তু সেই পোস্টারের মধ্যে আমি যদি আমার রাজনৈতিক সংগঠনের নামটা পেস্ট করে দিই তাহলে তো প্রশ্ন উঠবেই, তাহলে সেটা নিয়ে তো লোকে প্রশ্ন করবে। আমি প্রশ্ন করবো না আন্দোলনটা কি এসএফআই ডিওএফআই এর আন্দোলন না সহিনিধিদের মতো মানুষদের আন্দোলন। তো এটা স্বাভাবিকভাবে এটা হচ্ছে দিদিদের মতো মানুষদের আন্দোলন, রিমঝিম বলে আমাদের যে বোন ডাক দিয়েছে তাদের মতো মানুষদের আন্দোলন। আমি আবার বলছি যারা এটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে, বাদবাকি যারা এই আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। হ্যাঁ, আমি বলছি দেবাংশু খুব ক্লিয়ার একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছে, কিন্তু যারা এতক্ষণ প্রতিক্রিয়া দিলেন তারা করেননি। হ্যাঁ, যেটা আমরা ঠিক করেছি যে যদি কেউ এই আন্দোলনে বা এই আজকে যে বসা হবে সেখানে যদি কেউ দলের পতাকা নিয়ে আসেন, আমরা যারা এটাতে কন্ডাক্ট করব, এখানে যারা বসে কন্ডাক্ট করবে তারা একটু রুডলি বারণ করবে, তারা বলবে যে দলের পতাকা নিয়ে আসবেন না, আপনি যে কোনো পার্টিকে সমর্থন করতে পারেন কিন্তু ওইখানে এসে নিজেদের পতাকা বার করবেন না। উই আর টকিং ফর এভরিওয়ান। দেখা যাক সেটা কিভাবে একটু খানিকটা জোর গলায় করতে হবে, দেখা যাক কিভাবে হয় সেটা। আমি কেয়ার কাছে আসবো। কেয়া, এক হচ্ছে যে রাস্তায় নামাটা কোনো বিরোধী দলের নয়, বিরোধী দলের ব্যানারে নয়, ঝান্ডাতে নয়। আমি বলছি যদি রাজনীতির কথা বলি তাহলে দিল্লিতে নির্ভয়া বা জ্যোতির যে ঘটনা, তার আন্দোলনটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক ছিল, কিন্তু দেবাংশু উদাহরণ দিতে পারে যে তারপরে তার যে রাজনৈতিক লাভটা, রাজনৈতিক ক্ষতিটা শাসক তখন ছিল কংগ্রেস হেরে যায় এবং পুরো লাভটা তৎকালীন বিরোধীরা পায়। আমি বলছি যে বিজেপি এ রাজ্যের ক্ষেত্রে কি এরকম কিছু ভাবছে? অন্তত তৃণমূল তাই বলছে। দেখুন, সবার আগে দেবাংশু শুভেচ্ছা জানিয়েছেন, শুভনন্দন জানিয়েছে, আমি তার শুভনন্দন গ্রহণ করলাম। বিষয়টা হচ্ছে আজকে যেটা সোহিনীতি, আমার ঘড়ি চলছে কিন্তু তোমাদের টাইম শেষ হয়ে গেছে। সোহিনীদি যেটা বললেন 100% সহমত। আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি অবশ্যই, কিন্তু আজকে আমিও থাকবো আমার রাজনৈতিক পরিচয় সরিয়ে, কারণ আমি একজন সন্তানের মা সুমন, আমি একজন মেয়ের মা। আমার যে আশেপাশে যে বাচ্চাগুলো থাকে, আমার মেয়ের বন্ধুরা, তাদের মধ্যে একজন ডাক্তার আছে একটা লিডিং মেডিকেল কলেজে, সে ফোন করে তার মা বলছে যে আমি এরপরে আমার মেয়েকে যে নাইট ডিউটিতে পাঠাবো, আমাকে সঙ্গে থাকতে হবে না তো, কী ভরসায় পাঠাবে? আমি সেই মাদের জন্য, সেই মেয়েদের জন্য এবং
সমস্ত যারা এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে তাদের জন্য যাব। এবং আমি সত্যি কথাই বলছি যে রাজনৈতিক কি ডিভিডেন্ড হবে কি ডিভিডেন্ড হবে না আমরা এখন ভাবছি না, এখন ভাবছি একটাই কথা, এই যে মেয়েটার উপর যে বর্বরচিত হামলা হয়েছে, বর্বরচিতভাবে তাকে হত্যা করা হয়েছে, রাইট অ্যাঙ্গেলে তার চিরে দেওয়া হয়েছে। আমার কামদুনির ঘটনা মনে হচ্ছে তাকে উড়ুর থেকেও চিরে দেওয়া হয়েছিল। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যারা সেফগার্ড করছে তারা কেন সাজা পাবে না, তারা কেন শাস্তি পাবে না? দেখুন সোহিনীদি খুব লাকি, আমি সত্যি ভাগ্যবান। উনি বললেন যে আমি সরকারের রোষানলে পড়ি না, কিন্তু অবশ্যই এই রাজ্যে এমন বহু শিল্পীরা রয়েছেন, বহু নামি দামি গুণী শিল্পী রয়েছেন যারা কিন্তু সরকারের রোষানলে পড়েন, সাংবাদিক রয়েছেন রোষানলে পড়েন। সব থেকে বড় উদাহরণ আপনি রয়েছেন, সব থেকে বড় উদাহরণ অনেক ইউটিউবার রয়েছে, জনপ্রিয় ব্যক্তিত্বরা রয়েছে। কিন্তু এই যে রাজনীতিকরণ করছে তৃণমূল, করছে কিসের জন্য? ভয় পাচ্ছে। তৃণমূল পরিষ্কার বলছে ওই যে শঙ্খ, যে যারা শারীরিকভাবে উপস্থিত হতে পারছেন না তারা শঙ্খধ্বনি দেবেন, তারা শাঁখ বাজাবেন। এইটা যেহেতু শঙ্খ এবং নরেন্দ্র মোদীর সেই কোভিড কালের একটা শঙ্খের ডাক ছিল, সেইটা রিলেট করে যে অর্থাৎ এর পেছনে কোথাও বিজেপি আছে, একদম লেখা হচ্ছে। দেখুন বললাম যে ওই যে তাদের একটা ভয় থাকে, নরেন্দ্র মোদী নামক বিজেপি নামক জুজুসে থাকতে পারে। আমি আজকে দাঁড়িয়ে একদম স্পষ্ট করে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এই শঙ্খটা কোনো রাজনৈতিক প্রতীক নয়। এই শঙ্খটা সন্দেশখালীর মেয়েরাও কিন্তু যখন তারা নিজেদের একে অপরকে বার্তা দিতে হতো যে সাবধান থেকো, এই গ্রামে বহিরাগত কেউ ঢুকছে, শাহজাহানের কোনো বাহিনী ঢুকছে, শঙ্খধ্বনির মাধ্যমে একে অপরকে জানান দিত। আর সব থেকে বড় কথা তো বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলে দিয়েছিলেন যে পার্থসারথী বাজাও পাঞ্চজন্য। সুতরাং শঙ্খধ্বনি নিয়ে যারা বেরোতে পারবে না তারা অন্তত জানান দেবেন যে অভয়া তোমার সঙ্গে আমরা আছি, তোমার এই যে অত্যাচার তার জন্য আমরা দেবাংশুকে ঠিক উল্টো দিক থেকে আসি। দেবাংশু, আজকে যদি শাসক দল, সেই শাসক দলের যারা সাংসদ বিধায়ক আছেন, এই দল তৃণমূল কংগ্রেস 30% মহিলাকে নির্বাচিত করে পাঠান, আমি বলছি তারা প্রত্যেকে যদি সোহিনীদের সঙ্গে রাস্তায় নামতো, কি অসুবিধা ছিল? কে আটকে ছিল? তারা নামছেন না। কিন্তু এক্ষেত্রে তো কোনো দলীয় নির্দেশ নেই যে কাউকে নামতে হবে কিংবা কাউকে আটকাতে হবে। আলাদা করে আমরা কোনো দিকে আর কোনো নির্দেশ দিইনি। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই স্পষ্ট করে একটা কথা বলেছেন, এই যে 29 জন জিতলেন তার মধ্যে 11 জন মহিলা, সেই 11 জন আমরা একজনকেই ধরতে পেরেছি, প্রতিমা মণ্ডল, তিনি একেবারে এই আন্দোলনকে সমর্থন করেছেন। আমি বলছি এটা যদি পার্টি বলতো যে আপনারা বিবেকের ডাকে, এই রাত দখলের ডাকে অংশগ্রহণ করুন, কে আটকে ছিল? কেন? না, আমি এটাই বলছি যে এক্ষেত্রে আমাদের দলের তো কোনো নির্দেশ আলাদা করে নেই যেটাকে সমর্থন করতে হবে কিংবা এটা বিরোধিতা করতে হবে। আলাদা করে দলের নির্দেশে কিছুটা না, প্রত্যেকে তাদের ব্যক্তিগত মন্তব্য এখানে বলছেন। যারা যারা এই নিয়ে মন্তব্য করেছেন প্রত্যেকে, ইনক্লুডিং আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত মন্তব্য এখানে করেছি। এখানে মানে যারা আক্রমণ করছেন তারা ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, দল আক্রমণ করছে একদম না, তাদের প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য। আমি আবার বলছি আপনাকে, এখানে প্রত্যেকের ব্যক্তিগত মন্তব্য প্রত্যেকে করেছেন। এবং আমরা এই জায়গা থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনগুলো হচ্ছে সেই আন্দোলনগুলোর পক্ষে, তিনি কিন্তু তার কোনোটার বিপক্ষে নন। আপনাকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেছেন। হ্যাঁ, যারা এই মন্তব্যগুলো, এই কটাক্ষগুলো করছেন তার মধ্যে কিন্তু একজন সংবিধান হাতে করে শপথ নেওয়া ক্যাবিনেট মন্ত্রীও আছেন, উদয়ন গুহ নিয়ে বলতে চাইছি। উদয়ন গুহ তার যে পোস্ট আমি বুঝতে পারলাম না সুমন, হয়তো আমি কম বুঝি, আমি জানি না। উনি যে বলছেন যে শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, শুভনন্দন রইল, তারপরেই বললেন যে স্বামীদের অত্যাচার থেকে বাঁচতে আমাকে ফোন করবেন, এটা কি ধমকি? অর্থাৎ প্রতিবাদ করলে প্রোটেকশন নেই, এটাই কি উনি বার্তাটা দিতে চেয়েছেন? এই প্রশ্নটা আমার রইল সুমন। আমি এইখান থেকে আরেকটা মতভেদ, শান্তনু সেন আপনারা জানেন যে তিনি একেবারে দলের মুখপাত্র তো বটেই, রাজ্যসভার সাংসদ ছিলেন, একেবারে স্পষ্ট আজকে অন ক্যামেরা ঘোষণা করলেন যে আমার মনে হয়েছে বিবেকের কথা শোনা উচিত, আরজিকর বাদে অন্য যে কোনো ইস্যু হলে আমি দলের হয়ে বলতে রাজি আছি, বিবেকের কাছে আমি পরিষ্কার। এবং একেবারে নাম না করে দলের একাংশকে এই আরজিকর কাণ্ডের জন্য দায়ী করলেন। তার স্ত্রী, যিনি কাউন্সিলর, সম্ভবত 2 নম্বর অথবা 2 নম্বর ওয়ার্ডের, হ্যাঁ, তিনি একদম পরিষ্কার কাকলি সেন, তিনিও বললেন তাদের কন্যা সম্ভবত সামনের বছর এই আরজিকর থেকেই তিনি ডাক্তারি স্নাতক হবেন। সুতরাং তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা ইত্যাদি ইত্যাদি একেবারে অন্য যে কোনো অভিভাবকের মতো ক্যামেরার সামনে রাখলেন। মুখ্যমন্ত্রী অবশ্য আজকে বেহালার সভা থেকে এই খানিকক্ষণ আগে বলেছেন যে যারা বলছেন যে তারা মুখপাত্রের পদে আর কাজ করবেন না তাদের আগে সরিয়ে দেওয়া হয়েছে। একেবারে সব পক্ষের বক্তব্য পাশাপাশি আপনাদের সামনে রাখবেন। আমার মনে হয়েছে নিজের বিবেককে শোনা উচিত। আমার বিবেক বলেছে যে আমি আরজিকর মেডিকেল কলেজ ইস্যু বাদে দলের মুখপাত্র হিসেবে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আমি কথা বলতে তৈরি। আমি আমার নিজের বিবেকের কাছে ক্লিয়ার। আরজিকরেই আমার মেয়ে পড়ে,
আর হয়তো 6-7 মাস 8 মাস পরে আমার মেয়ে সেখান থেকেই ডাক্তারি পাশ করে বেরোবে, আর সেখানেই হয়তো তাকে ডিউটি করতে হবে, আবার তাকে নাইট ডিউটি করতে হবে। যেদিন থেকে ঘটেছে ঘটনাটা সেদিন থেকে আমাদের ভালো করে ঘুম হচ্ছে না। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে এবার বিস্ফোরক শান্তনু সেন এবং কাকলি সেন। শুধু ঘটনার সমালোচনাই নয়, প্রতিদিন যিনি দলের হয়ে কথা বলেন সেই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের চাঞ্চল্যকর দাবি, মুখ্যমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। আমি মনে করি আমাদের সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যার নেতৃত্বে স্বাস্থ্যে এত বড় উন্নয়ন হয়েছে, তিনি এখনও মনে হয় সবটা জানেন না বা তাকে সঠিক খবরটা দেওয়া হচ্ছে না। তিনি ভুল বুঝতে পারেন আমাকে, কিন্তু আমার নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে এই বার্তাটা বলা, রিকোয়েস্ট করা। আমার মনে হচ্ছে কোথাও কোথাও সঠিক খবরটা আপনার কাছে পৌঁছাচ্ছে না। আপনি আমাকে মারুন বকুন যাই করুন, কিন্তু আমি আপনাকে বলবো দয়া করে সঠিক খবরটা নিন। ওই দিনে ওর মা বাবা বলছে আমার মেয়ে কলেজ যেতে চাইতো না। কিছু ক্ষেত্রে আমিও এটা ফিল করেছি, আমার মেয়েও বলে আমি কলেজ যেতে ভালো লাগছে না। কোথাও আমাকে এটা সাফার করতে হয়েছে। ওই কিছু একটা গোষ্ঠী স্টুডেন্ট যারা কিনা অনেক, মানে এটা আপনি যদি আজকে আরজি করে গিয়ে স্টুডেন্টদের মধ্যে কোয়ারি করেন তাহলে অনেকেই এরকম বেরিয়ে আসবে যে যারা সেই তাদের দ্বারা এইরকমভাবে কিন্তু মেন্টাল ট্রমার শিকার হয়েছে, যারা কিনা পুরো একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আরজি করে চালাচ্ছিল, তাদের দিয়েই সব হয়। ডাইরেক্টলি যে ধর্ষণ করেছে বা যারা করেছে ধর্ষণটা আমি যে বলবো না, তার বাইরেও যারা ঘটনাটাকে মদত দিচ্ছে, যারা ঘটনাটাকে লুকোনোর চেষ্টা করছে, আপনি কি তাদের ধর্ষকের বাইরে রাখবেন? আমার তো মনে হয় তাদেরকেও বাইরে করা উচিত নয়। আর দু একজন যারা বলছেন আমি ছেড়ে দিলাম স্পোকসপারসনের পোস্ট, তাদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। মনে রাখবেন তারাও কিন্তু চক্রান্তের মধ্যে ছিল। যখন আমরা জানতে পেরেছি, আমি তৃণমূল কংগ্রেস করে বলে রিয়াক্ট করিনি। এদিকে আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বিরোধীরা যখন সরব, তখন তাকে নিয়ে প্রশ্ন তুলেছেন শান্তনু সেনও। এই প্রশ্নটা আমারও আছে। সেই জিরো টলারেন্স টু করাপশনে বিশ্বাস করা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, আমাদের প্রশাসন, যারা এটা প্রমাণ করেছে কাজের মধ্যে দিয়ে যে আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, যারা মন্ত্রীকে রেহাই করে না, যারা বিধায়ক, দলের সাংসদ, দলের জেলা পরিষদ সদস্য কাউকে রেহাই করে না, সেখানে এরকম একজন যার বিরুদ্ধে আমি একটা কথা বলি, 1 জন 2 জন 4 জন 5 জন 10 জন বলতে পারে, মুষ্টিমেয় কয়েকজন ভার্সেস পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি, তাহলে পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি কি ভুল কথা বলছে? মেয়েদের রাত দখলের আন্দোলনকেও সমর্থন জানান শান্তনু সেন ও কাকলি সেন। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেবাংশু, আরজি করে মেডিকেল এডুকেশন রসাতলে গেছে, অন্য কেউ বিজেপি বা সিপিএম নয়, শান্তনু সেন বলছেন। 3 দিন আগেও তোমার চেয়ারে বসে দলের মুখপাত্রের ভূমিকা পালন না, শান্তনুদার কাছে যদি এরকম তথ্য থাকে সেটা অবশ্যই সরকারের কাছে তার পৌঁছে দেওয়া উচিত। সরকারের বহু মানুষের সাথেই তো তার যোগাযোগ রয়েছে, তো অবশ্যই সুযোগ, মানে সেটা মিডিয়ার সামনে বলেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। সরকারের কাছেও যদি সেই তথ্যটা পৌঁছে দেন আমার মনে হয় সেটা বেশি ভালো হবে। তাকে পদ থেকে সরানো হলো কেন? মিডিয়ার সামনে আগে বলার জন্য? দেখুন, সেটা আমি বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় কার কথা স্পেসিফিক্যালি বলেছেন, কারণ এটা তো জাস্ট আপনার স্টুডিওতে আস্তে আস্তে আমিও মমতা বন্দ্যোপাধ্যায় লাইভটা শুনছিলাম, ফলে এখন বলছেন যে যার কথা বলছেন তিনিও এই দুর্নীতিতে যুক্ত আছেন। আমি বলছি যার কথা বলছেন বলতে কার কথা বলছেন? মেডিকেল এডুকেশন রসাতলে গেছে, দলের নেতা তিনি দলকে বলেননি, দলনেত্রী জানেন যে আরেকজন দলের যুক্ত আছেন, কিন্তু তিনিও পুলিশকে বলেন। আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার কথা বলেছেন সেটা তো আমি এখনো এইমাত্র আমি আপনার আস্তে আস্তে শুনেছি, ফলে আমি সেটা আলাদা করে ক্রস চেক করার টাইমও পাইনি। শান্তনুদার যে বক্তব্য সেটার ক্ষেত্রে বলতে পারি তার বক্তব্যের কিছু সারবত্তা থাকলেও থাকতে পারে, আমি তো সেটা জানি না। আমি এইটুকু বলতে পারি যে সে যেহেতু স্বাস্থ্য জগতের সঙ্গে যুক্ত, তার কাছে অনেক ইনফরমেশন থাকতে পারে, সেই ইনফরমেশনগুলো যদি তার মনে হয় সত্যি, তো সেগুলো প্রশাসনের ব্যক্তিদের কাছে এবং সরকারের সঙ্গে যুক্ত যারা এই বিষয়টা দেখছেন, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে আরও যারা রয়েছেন, আধিকারিকরা যারা রয়েছেন, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। তারপরে যদি মনে হয় কোনো কাজ হচ্ছে না, তখন মিডিয়ার সামনে অবশ্যই বলবেন। বেশ, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, একটা সময় আমার সত্যি মনে হয় এমনিতে দেবাংশুরা তোমার সংসদে শূন্য, বিধানসভায় শূন্য বারবার মনে করিয়ে দেয়, কিন্তু তোমাদের প্রাসঙ্গিক করে রাখার দায়িত্ব আজকে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এটা সকাল থেকে যদি কার্যবিবরণী দেখা যায় বোঝা যায় কেন। সেটা হচ্ছে এই মধ্যরাতের জাগরণের মধ্যে লাল সতর্কতা দেখছে শাসক দল। দেবাংশু লিখেছে লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। আচ্ছা, কুণাল ঘোষ তিনি 34 বছর আগে ফিরে গেছেন। 1990 সালে, আমার যদি খুব সাল না ভুল হয়, 1990 সালে
মানে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তোমরা বোধহয় স্কুলেও ভর্তি হওনি, হ্যাঁ, সেই সময় একটা ঘৃণ্য বানতলার ঘটনা। অনিতা দেওয়ান আজকে সেই নিয়ে আন্দোলনে নেমেছেন এবং এই আন্দোলন কর্মসূচির অংশ হয়েছে, অর্থাৎ রোজ অনিতা দেওয়ান মনে করিয়ে দেওয়া হবে। প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়ে নিয়েছে শাসক দল। দেখো সুমনদা, যখন কৃষকেরা ধর্মঘট করেন, কিষাণ লং মার্চ হয়, বা শ্রমিকেরা ধর্মঘট করেন মনে করো মিনিমাম ওয়েজের দাবিতে, তখন এটা বলে যে সিপিএমের ডাকা ধর্মঘটে কেউ বাড়িতে বসে থাকবেন না, সবাই অফিস যাবেন। যখন ধর্ষণের প্রতিবাদে কিছু মানুষ রাস্তায় নামবেন বলে ঠিক করেন, তখন এরা তার মধ্যে লাল হায়না দেখতে পায়। সুতরাং এগুলো আমাদের কাছে কোনো নিন্দে নয়, এগুলো আমাদের কাছে সার্টিফিকেট, আমরা মাথায় করে রাখছি। তবে এখানে যে হাইজ্যাক করার প্রসঙ্গটা আসে, দেবাংশু একটা কথা বললো যে এসএফআই ডিওয়াইএফআইয়ের নাম ব্যবহার করা হয়েছে কিছু পোস্টারের তলায়। আমি বলছি, আমি একটা পোস্টার দেখেছি একেবারে কাস্তে হাতুড়ি ব্যবহার করা হয়েছে এবং সিআইটিউর নাম লেখা আছে। কোন পোস্টার? ওলা উবার অ্যাপ ক্যাব ইউনিয়ন, আমাদের বামপন্থীদের যে ইউনিয়ন আছে, তারা আজকে ঘোষণা করেছেন এই যে আজকে মহিলারা সারা রাত রাস্তায় থাকবেন, ওলা উবার অ্যাপ ক্যাব ইউনিয়ন সারা রাত তারা গাড়ি রাস্তায় রাখবেন, যাতে তারা যখন ওখানে যেতে চান বা তারা বাড়ি ফিরতে চান, যাতে তারা তাদের কোনো অসুবিধায় একই রকম কেন্দ্র সরকারের মেট্রো রেলও এই পরিস্থিতিতে আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করতে পারতেন না যে কলকাতায় সারা রাত সরকারি বাস চলবে বা বিভিন্ন মফস্বল শহরে সরকারি বাস চলবে। তৃণমূলের যে এত ইউনিয়ন আছে তারা তো ঘোষণা করতে পারতেন যে তাদের প্রভাবিত যে হচ্ছে বাস হতে পারে, অটো হতে পারে, যেখানে যা কিছু হতে পারে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূলের ঝান্ডা লাগাতে হয় অটোগুলোতে, সেই অটোগুলো সারা রাত রাস্তায় চলবে। তৃণমূলে তাদের সিম্বল ব্যবহার করে করতো, স্বাগত জানাতাম, অভিনন্দন জানাতাম, কেউ বারণ করেছিল হাইজ্যাক করতে। আমি একটা কথা বলি সুমনদা, যখন ধর্ষণটা যে করেছে বা যারা করেছে তাদের রাজনৈতিক পরিচয় জানি না, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামলে কাদের অস্বস্তি হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়টা আমরা দেখতে পাচ্ছি। এবার একটা প্রশ্ন আসবেই এখানে, যেটা ইতিমধ্যে বলা হয়েছে যে এখানে দেবাংশু বা কুণাল ঘোষ একরকম কথা বলছেন, আবার আমাদের শুভেন্দু শেখর রায় কি শান্তনু সেন তারা অন্য কথা বলছেন। আমাদের রাজ্যটা 5 বছরের বাচ্চাও জানে তৃণমূলের অবস্থান কি, সেটা দেবাংশুকে দেখেও শিখতে নেই, শান্তনু সেনকে দেখেও শিখতে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বুঝতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এই প্রশ্নে ওনার অবস্থানটা কার দিকে। এই আন্দোলনটার বা যাই হোক আজকে রাতের এই ডাকের বিরোধিতা করার জন্য কিন্তু দেবাংশু বা কুণাল ঘোষকে সরানো হয়নি মুখপাত্রের জায়গা থেকে, সরানো হয়েছে কিন্তু ওটাকে সলিডারিটি জানানোর জন্য শান্তনু সেনকে। এখন দেবাংশু যদি বলে যে না আমি শুনিনি, শান্তনু সেনের নাম বলেনি, তাহলে ধরে নিতে হবে দেবাংশুকে সরিয়ে দিয়েছেন, তাহলে ওকে তো এই চেয়ারে বসে ওর সাথে কথা বলারই কোনো মানে হয় না, ও এখন তৃণমূলের মুখপাত্র নয়। কিন্তু আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা এক্ষেত্রে পরিষ্কার কি। আমি আর দুটো কথা বলছি, অনিতা দেওয়ানের কথা আজকে দেখলাম, অনিতা দেওয়ানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কুণাল ঘোষরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বলছে। অনিতা দেওয়ানের যারা ধর্ষণ করেছিল আজকে টিল ডেট প্রত্যেকে জেল খাটছে, প্রত্যেকে। এবার এরা বলুক সুমনদা, কামদুনিতে যে ধর্ষণটা করেছিল মূল অভিযুক্ত প্রমাণের অভাবে কেন ছাড়া পেয়ে গেল, কেন তার ভাই এইবারও পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার হলো। এবং আমি তোমাকে একটা কথা বলি সুমনদা, দেখো আমি সৈনিধির কথা শুনেছি, কিছু মনে করবেন না, যেভাবেই রাস্তায় নামুন না কেন আমরা প্রত্যেকের রাস্তায় নামাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু একটা সাধারণ কথা বুঝি, দেখো কোনো ধর্ষকের বিরুদ্ধে, কোনো খুনির বিরুদ্ধে, কোনো চোরের বিরুদ্ধে আলাদা করে আন্দোলন করার কোনো মানে হয় না। কোনো ধর্ষক কোনো আন্দোলনের ঠেকা দিয়ে বসে নেই, ও বাবা এর আন্দোলন করছে, ছিছি আমার খুব লজ্জা লাগছে। প্রশ্ন করতে হয় সিস্টেমকে। আজকে ধরো রিমঝিম সিনহা বলে এই যে ভদ্রমহিলা যে কথাটা বললেন যে মহিলা হিসেবে আমার ইনসিকিউরিটি বামফ্রন্ট সরকারের সময়ও ছিল, আমার কিন্তু কথাটাকে শুনে এটাকে আমার বামফ্রন্টের অপমান বলে আলাদা করে মনে হয়নি বা তাকে আমার শত্রু মনে হয়নি। কারণ এটা ঘটনা বামফ্রন্ট সরকারের সময় একজন মেয়েকে বাড়ি থেকে শুনতে তো তাড়াতাড়ি বাড়ি ফিরবি, বেশি রাত করবি না। কেন? ধর্ষিত হওয়ার যে সম্ভাবনা বা যে মানে একটা পিতৃতন্ত্রের সংস্কৃতি, একটা রেপ কালচার, পেট্রিয়ার্কির কালচার, এটা বামফ্রন্ট সরকারের সময় আমাদের সমাজে ছিল। কিন্তু আমি যেই এটাকে সামাজিক সমস্যা বলছি, আমি দায়টা আমার ওপর নিচ্ছি না, প্রায় রাজা রামমোহন রায়ের দিকে ঠেলে দিচ্ছি। আমি একদম তা করছি না, যে সমাজ সংস্কার ওটা তো দীর্ঘকালীন। সেই কারণেই আমি বললাম যে অনিতা দেওয়ানের ধর্ষকরা আজকে জেল খাটছে, কামদুনির ধর্ষকরা এই সময় বাড়িতে বসে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখছে আরজি করে ধর্ষণ নিয়ে। এই মুতাবিজ কথাটা শেষ করে নি, লাস্ট আমার কথা। প্রশ্নটা হচ্ছে আমরা এই প্রশ্ন করব না অরাজনীতির নাম করে যে আপনার কি দায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষের মতো একটা লোক যে এমন ঘৃণিত নিজে রিজাইন করছে, তাকে 4 ঘন্টার মধ্যে আপনাকে পুনর্বাসন দিতে হয়। আমরা এই প্রশ্ন করবো না যে কেন মেয়েটার মৃতদেহকে আপনার লোকেরা সোদপুরে পরিবারের কাছ থেকে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করবে, আমরা প্রশ্ন করবো না। ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ হয়েছে এবং তারা জেলে আছে, সেই কথার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো যখন ঘটনা ঘটেছিল রাজ্যের মন্ত্রী প্রশান্ত সুর বলেছিল ছেলে ধরা ভেবে রেপ করে দিয়েছে। এই ঘটনা আপনিও জানেন সুমনদা, বাংলার প্রত্যেকটা মানুষ জানে। ফলে এই মন্তব্যগুলো সেই সময় এসেছিল, আর আজকে মুখ্যমন্ত্রীর থেকে কি মন্তব্য আসছে? আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন? আমি দোষীদের ফাঁসি চাই, গ্রেফতার করেছে এবং ব্যবস্থা হচ্ছে তারা জেল খাটছে। আপনি আমায় বলুন তো সুমনদা। হ্যাঁ, কিন্তু পাশাপাশি আমি তোমার সঙ্গে একটা জায়গায় একমত যে বানতলার ঘটনা নিঃসন্দেহে একটা অত্যন্ত কালিমা লিপ্ত অধ্যায়। আমি আজকে একটা কথা বলি আপনাকে, সাবান জল দিয়ে ধোয়া যাবে। আমি আজকে আপনাকে একটা কথা বলি, আমরা কি পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে ধর্ষকদের সাজা দেওয়াতে পারিনি সুমনদা?
আপনাকে আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, এই চ্যানেলে দীর্ঘদিন আমিও আলোচনাতে এসেছিলাম, আলোচনা চলেছিল, আপনি বলুন হাঁসখালির মতো মানে যে লজ্জাজনক ঘটনা ঘটেছিল, গণধর্ষণ, হাঁসখালির ধর্ষণ কাণ্ড, রাজ্য পুলিশ তদন্ত করছিল, সিবিআই এর হাতে দেওয়ার জন্য সবাই বিরোধী দলেরা লাফালাফি করলেন। সিবিআই এর হাতে চলে যাওয়ার পর কি ওটাতে অগ্রগতি হয়েছে, এই নিয়ে কটা আলোচনা হয়েছে, কটা বিরোধী দল রাস্তায় নেমেছে ওটা নিয়ে? আপনি আমায় বলুন, এই হাঁসখালি ধর্ষণ রাজ্য পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, তারপরে সিবিআই আর একটা লাইন, সিবিআই যে আন্দোলন তদন্ত করবে, এভিডেন্স দরকার তো, মৃতদেহটাকেই পুড়িয়ে দিয়েছে, এটা এইবারেও দেখলাম একই ঘটনা। আরজি করো এত দ্রুততার সঙ্গে কিসের জন্য? ভিডিওগ্রাফি হয়েছিল পোস্টমর্টমে, কোথায় ভিডিওগ্রাফি হাঁসখালিতে হয়েছিল, এই ক্ষেত্রে ভিডিওগ্রাফি দেবাংশুরা প্রশ্ন করলো যে আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন, প্রশান্ত ছোড়ের কথা কোট করে বললো, আজকের মুখ্যমন্ত্রী বলছেন 14 বছরের মেয়েটা প্রেগন্যান্ট ছিল নাকি ওর লাভ অ্যাফেয়ার ছিল দেখতে হবে, এটাকে ধর্ষণ বলবেন না কি বলবেন, এটা আজকের মুখ্যমন্ত্রী বলছেন। হাঁসখালির ঘটনা সিবিআই, মাঝখানে বলো না, হাঁসখালির ঘটনা সিবিআই দায়িত্ব নেওয়ার পরে এক চুলো এগোয়নি, একদম ঠিক বলেছে। আমি বলছি কামদুনির ঘটনা পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছিল, সে আজ ছাড়া পেয়ে গেছে, কোর্ট থেকে মুক্ত হয়ে গেছে। আমি বলছি সুমনদা, যদি 100টা ধর্ষণের ঘটনা ঘটে থাকে, সরকারের কাছে এটা কোনো উত্তর হতে পারে না যে 100টার মধ্যে 99টাই আমরা শাস্তি দিয়েছি, যদি একটাই না দিতে পেরে থাকো তাহলে উত্তর দিতে হবে কেন একটা ধর্ষণের ঘটনাতেও ধর্ষক শাস্তিটা পায়নি। আমি দ্রুত দেবাংশুর উত্তরের আগে এই বিষয়ে মুখ্যমন্ত্রী আজকে বেহালা থেকে ঠিক কি বলেছেন দেখাবো। হ্যাঁ, আমরা ওটা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা চাইবো, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। হাইকোর্টের নির্দেশে বুধবার থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। আর বুধবারই তাদের দিকে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ভিকটিম তাদের পাশে দাঁড়াননি, যারা দোষী তাদের জন্য লড়াই করেছেন। সর্বক্ষেত্রে ধর্ষণকারীর পক্ষে যে মহিলা দাঁড়ায়, এর চেয়ে বড় নিন্দনীয়, লজ্জাজনক আর কিছু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে। তার আক্রমণের সিংহভাগ জুড়ে রইল সিপিএম। টেনে আনলেন সিপিএম আমলে 1990 সালে বানতলায় অনিতা দেওয়ানের ধর্ষণের প্রসঙ্গ। রাহুল গান্ধী যখন চিকিৎসক খুনের ঘটনায় সরাসরি প্রশাসনের দিকে আঙুল তুলছেন, তখন পাল্টা কংগ্রেসকেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে কাকে অ্যারেস্ট করা হবে সেটা আবার গদ্দার বাবু বলে দিচ্ছেন। উত্তরপ্রদেশে ঘটেছে, মধ্যপ্রদেশে ঘটেছে, রাজস্থানে ঘটেছে, মণিপুরে 100 মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে। কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট? কংগ্রেসকেও জিজ্ঞেস করব কোনটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন। সিপিএম কে জিজ্ঞেস করব, মনে পড়ে বানতলায় অনিতা দেওয়ানের কথা স্লোগান ছিল বাংলা তার মেয়েকে চায়, এখন স্লোগান উঠেছে বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়। ঘুরিয়ে আন্দোলনের নেপথ্যে রাজনীতি রয়েছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি কোনটা সঠিক আন্দোলন আর কোনটা বেঠিক আন্দোলন। আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন, একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। আন্দোলনের নেপথ্যে কার্যত সিপিএম বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করে পাল্টা কর্মসূচিও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17 তারিখ বেলা 2টো থেকে 4টে পর্যন্ত সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বাম রামের চক্রান্ত বাংলায় অশান্তি করার জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিটিং আন্দোলন হবে। আর 18 তারিখ প্রতি ব্লকে ব্লকে ধর্ণা হবে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। রাজনৈতিক দলগুলো রাত দখলের কর্মসূচি নিয়ে দড়ি টানাটানিতে ব্যস্ত। তবে বুধবার অনেকেই এই কর্মসূচিতে যোগ দিলেন রাজনীতিকে দূরে সরিয়ে রেখে। হ্যাঁ, আমরা রাত দখল করব, তো তাতে আমরা সকলেই থাকতে চাই। মানে কোনো রাজনৈতিক দলের এরকমভাবে নয়, রাজনৈতিক দলের কোনো কারণে বা কোনো পার্টিবাজির জন্য নয়। আমরা একটা মেয়ের জন্য যা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই আমরা সকলেই এই রাত দখলে আজকে থাকতে চাই এবং প্রত্যেককেই আমরা আহ্বান জানাচ্ছি যেন এখানে এসে ওনারা যোগদান করেন। সবার দাবি এখন একটাই, বিচার পাক আরজিকর মেডিকেলে নির্যাতিতা, আর যেন না ঘটে এমন ঘটনা। আশাবুল হোসেন, দীপক ঘোষ, রুমা পালের রিপোর্ট,
এবিপি আনন্দ। দেখুন, সেই 1947 সালের রাতে জওহরলাল নেহরুর সেই ভাষণ, অ্যাট দ্য স্ট্রোক অফ দ্য মিডনাইট আওয়ার্স ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। আমি বলছি সেই রাতের দখল নেওয়া 77 বছর পর আরেকটা স্বাধীনতার দাবিতে। বলছিলাম না, অনেকের সঙ্গে আজকে আমরা কথা বলেছি, তারা সবাই সবার মতো করে নির্ভয় হেঁটে চলে বেড়ানো জীবনযাপনের স্বাধীনতা চাইছেন। সব থেকে মজার কথা, কেউ নাইট ডিউটির স্বাধীনতা চাইছেন, কেউ চাইছেন যে ওই 36 ঘন্টা পর হাসপাতালে নানা ধরনের রোগী দেখে শান্তিতে, নিরাপদে, নির্বিঘ্নে কর্মস্থলে, যেটা একজন জুনিয়র ডাক্তারের কাছে তা সেকেন্ড হোম নয়, ফার্স্ট হোম, সেইখানে বেঁচে থাকার স্বাধীনতা। সেই স্বাধীনতার ডাকে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর ব্যানার্জি, আপনিও দেখলাম সিঁথি থেকে এই মিছিলে যোগ দেবেন সেই ডাক দিয়েছেন। কি ভাবনা থেকে? আজকে দুজন অত্যন্ত সিনিয়র পরিচিত ডাক্তারবাবু ফোন করেছিলেন, দুজনেরই মেয়ে ঘটনাচক্রে, তারা কেউ 3rd ইয়ার, কেউ 4th ইয়ার, মানে দুজন প্রথিতযশা এই শহরের চিকিৎসক, আশঙ্কায় কন্যার জন্য এবং কন্যাদের জন্য। কোন ভাবনা থেকে আপনারা আজকে একটা মিছিলও করেছেন এই এলাকাতেই? কোন ভাবনা? আমার মনে হয় এখানে না কোনো রাজনীতির ব্যাপারটা না আসাই ভালো। প্রথম কথা, আমরা মানুষ যদি মূল্যবোধ হারিয়ে ফেলে, তার একটা আমাদের স্বতঃস্ফূর্ত তার এগেনস্টে আমাদের একটা প্রতিফলন হবেই, সামাজিক প্রতিফলন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কেন মূল্যবোধ হারাচ্ছে, আমরা যদি প্রথম দিকে যাই, 1 নম্বর হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। কীরকম প্রশাসনিক ব্যর্থতা? আজকে যদি আরজি করের ঘটনাটা প্রথম 48 আওয়ার্সের মধ্যে কি ধরা যেত না? আজকে বেসরকারি জায়গায় যদি হসপিটালে কোনো এরকম ঘটনা ঘটতো, সাথে সাথে আমি বলতে পারি তাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ডিরেক্টর যারা আছেন প্রত্যেকে জেলের মধ্যে থাকতেন। এবার এই যখন ব্যাপারটা হয়েছে, আমরা যখন দেখছি প্রিন্সিপালকে আবার তাকে আরও আপগ্রেড করে ন্যাশনাল মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, ফর্চুনেটলি আমাদের কোর্ট সেটাকে বাধা দিয়েছে, আমরা খুশি। নাম্বার 2, আপনি দেখুন না, 2012 সালে আমাদের মদ বিক্রি হতো কত? 1200 কোটি টাকার। এখন মদ বিক্রি হচ্ছে কত জানেন? টার্গেট দেওয়া আছে 22,000 কোটি টাকা। এই আবগারি ব্যাপারটা, এই 22,000 কোটি টাকা যদি কেউ, মানে মদ তো খাওয়া পাবলিক হেলথের পক্ষে খারাপ, কিন্তু প্রশাসনের তরফ থেকে এটাকে এনকারেজ করা হচ্ছে। আমরা প্রশাসন থেকে এনকারেজ করছি যে হ্যাঁ, তোমরা মদ খাও, টাকা নাও, এবং তোমরা মদ খেয়ে, বুঝতেই পারছেন মদ খেলে ভেতরের যে কাভার সেটা খুলে যায়, সুতরাং সেভাবে আসুন। নাম্বার 2 হচ্ছে প্রশাসন কার উপর ডিপেন্ড করে? কনস্টেবলের উপর। কনস্টেবলের রিক্রুটমেন্ট আছে? সব তো সিভিক ভলেন্টিয়ার। আজকে 90,000 কনস্টেবল, 1,30,000 সিভিক ভলেন্টিয়ার। কোন বেসিসে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে? এই সিভিক ভলেন্টিয়ার হওয়ার পেছনে ক্রাইটেরিয়া কি? একমাত্র বিশেষ কোনো রাজনৈতিক দলের সাথে থাকা? আজকে অ্যাডমিনিস্ট্রেশন যদি করা হয়, অ্যাডমিনিস্ট্রেশন যদি এরকমভাবে দেখিয়ে দেয় যে 48 আওয়ার্সের মধ্যে কলকাতা শহরের মধ্যে একজন পিজিটি খুন হলো, 48 আওয়ার্সের মধ্যে ধরা উচিত ছিল না কলকাতা পুলিশের? সেখানে আমরা দেখলাম কি, প্রথম 4 ঘন্টা তাকে চালানো হলো যে আত্মহত্যা। আমি তো জুনিয়র ডাক্তারদের খুব বুঝতে পারবো, আমি অ্যাজ এ ডক্টর, আজকে আমরা সমস্ত সিনিয়র ডক্টর সবাই আমরা প্রথম সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি চেম্বার করিনি, জুনিয়র ডাক্তারদের খুব অনেক বেশি হবে। সুতরাং যদি ভালো করতে হয় না, প্রশাসনের হেড লেভেল থেকে চেষ্টা করতে হবে, ওই তাৎক্ষণিক গিমিক দিয়ে নয়। মদের বিক্রি কমান। আজ মুখ্যমন্ত্রী বলছেন যে পায়ে ধরছি, এবার তোমরা কাজে যোগ দাও, এটা জুনিয়র ডাক্তাররা মেনে নেবে না। আমরা পায়ে ধরবো, মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি আপনি দোষীকে ধরুন। এই দোষী আমরা সবাই জানি কে, দোষীকে ধরুন, দোষীকে প্রকৃত শাস্তি দিন এবং চেষ্টা করুন। তার আগে যে আমাদের প্রশাসনের দায়িত্ব ছিল, কলকাতা পুলিশ তো স্কটল্যান্ড ইয়ার্ডের মতো, তার কি 5 দিনের মধ্যে ধরতে পারলো না? কি কারণে প্রথমে আত্মহত্যা তত্ত্ব চালানো হলো? আমি তো আরজি করে গেছি, ওদের মেন্টালিটি বুঝেছি, ওরা রেগে আছে, স্বাভাবিক। সুতরাং এটা হতে পারে না, এই জিনিসটা মেনে নেওয়া যায়। সঙ্গে যোগ করি যে শুধু আরজি কর নয়, আরজি কর ন্যাশনাল মেডিকেল তো আছেই,
এইমসের মতো প্রতিষ্ঠান, দেশের একাধিক প্রতিষ্ঠান, মহারাষ্ট্রের একাধিক সরকারি কলেজে জুনিয়র ডাক্তাররা তাদের কাজের সময় বাদ রেখে একেবারে এসে প্রতিদিন বিক্ষোভ প্রদর্শন করছেন আমাদের এই দেশে। আমি শুভময়দার কাছে আসবো, কিন্তু দ্রুত একবার দেখিয়ে নেব যে আপনারা কি বলছেন। প্রচুর মন্তব্যের স্রোত আজ এই কর্মসূচি নিয়ে। উজ্জ্বল মণ্ডল তিনি লিখছেন, সিবিআই তদন্ত তাড়াতাড়ি সমাপ্ত হোক, বিচার হোক এই অপরাধে। প্রণব মজুমদার লিখছেন, এতজন কন্যাশ্রী আজ রাস্তায় নামছে, সরকার দেখতে পাচ্ছে না। ইনফ্যাক্ট ঘটনাচক্রে বলি যে আজকে 14 তারিখ কন্যাশ্রী দিবস। নিরুপম হাজরা তিনি লিখছেন, এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, লক্ষ্মীর নিরাপত্তা নেই। কৌশিক দে সরকার লিখছেন, ইতিহাসে এই প্রথমবার মহালয়ার 50 দিন আগেই দেবীপক্ষের সূচনা হতে চলেছে। সাগর রায় লিখছেন, বছরের পর বছর তদন্ত চলতে থাকবে, পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই ভুলে যাবে। আমি বলছি কিন্তু আজকে যে কর্মসূচির ডাক দিয়েছে সেটাকে এত সহজে কি ভোলা যাবে? কারণ এমন একটা কর্মসূচি যেখানে বিরিয়ানির প্যাকেট নেই, যেখানে বাস ম্যাটারোর করে লোকজন আসছেন না, আগের রাত বা তার আগের রাতে স্টেডিয়াম ভাড়া করা নেই। একজন মেয়ে যাকে প্রায় কেউ চেনেন না, তিনি একটা পোস্ট লিখলেন, তারপর সেই জনগর্জন, না পলিটিক্যাল স্লোগান নয়, জনগর্জন। জোট ধর্ম তিনি বজায় রাখেন। রাজনীতির কথা একটু বলতে হচ্ছে, তার কারণ যখন সন্দেশখালি ঘটেছিল দেশ জুড়ে বিভিন্ন বিরোধী দল বলেছিল যে রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসেছেন, পশ্চিমবঙ্গে তার যাত্রা ছুঁয়ে গেছে, কিন্তু তিনি সন্দেশখালি বলেননি, তার কারণ জোট ধর্ম। আজকে অবশ্য রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করলেন, তিনি জোট ধর্ম পূরণের ধারে কাছ দিয়ে হাঁটেননি। তিনি লিখছেন, নিহত ন্যায় বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। এমনকি উন্নাও হাতরাসের সঙ্গে এক ব্র্যাকেটে তিনি কলকাতার নাম জুড়ে দিলেন। খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশিতভাবেই কুণাল ঘোষ তিনি তৃণমূলের তরফে আক্রমণ শানিয়েছেন, বলেছেন যে শেষ সতীদাহর ঘটনাটা তার বাবা অর্থাৎ রাজীব গান্ধীর সময়, মানে কুণালদা আজকে মোটামুটি ইতিহাসের মধ্যেই বিচরণ করছেন, সেটা মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু যেহেতু গোটা দেশে এই নিয়ে তোলপাড় এবং আজকেও এই যে মধ্যরাতের ডাক, মধ্যরাতের এই ডাকে সামিল হচ্ছে, আবার বলছি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি, একাধিক শহর। দ্রুত একবার দেখাবো। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সরাসরি তৃণমূল সরকারের পুলিশ ও প্রশাসনকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নিহতের ন্যায় বিচার নিশ্চিত না করে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দিল। এরপরই রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, যদি মেডিকেল কলেজের মতো জায়গাতেই চিকিৎসকরা সুরক্ষিত না হন, তাহলে কিসের ভিত্তিতে বাবা মা তাদের সন্তানদের বাইরে পড়তে পাঠাবেন? রাহুল গান্ধী যদি এইরকম দায়িত্বজ্ঞানহীন টুইট করেন, তাহলে মনে রাখতে হবে ওনার বাবা রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেশের সবথেকে শেষ সতীদাহটা জয়পুরে হয়েছিল। তো সেগুলো নিয়ে রাহুল টুইট করুক। একদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে এ রাজ্যেও রাস্তায় নামে কংগ্রেস। অধীর চৌধুরীর নেতৃত্বে বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা। রাস্তায় নামে বিজেপিও। আরজিকর কাণ্ডের প্রতিবাদী বুধবার রাতে মশাল মিছিল করে সিপিএম এর ছাত্র যুব সংগঠন। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তখন টেলিভিশন চ্যানেল বা সোশ্যাল মিডিয়ার এই রমরমা ছিল না, কিন্তু আজকে কুণাল ঘোষ যে ইতিহাস ঘেঁটে যে বিষয়গুলো বলছিলেন, দিনের পর দিন এই রাজ্যের সংবাদপত্র, একাধিক জনপ্রিয় ম্যাগাজিনে পাতার পর পাতা তার সমালোচনা, তার তীক্ষ্ণ সমালোচনা এবং কার্যত ইস্যুর ব্যবচ্ছেদ হয়েছিল। সম্ভবত রূপ কানোয়ারের কথা বলছিলেন, রাজস্থানের জয়পুরের সেই ঘটনা, 1987 সাল, স্কুলে পড়ি তখন আমরা। 1990 সাল বানতলার ঘটনা, অনিতা দেওয়ানের বাড়িতে আজকে কর্মসূচি। কিন্তু একটা পুরনো কালি দিয়ে নতুন একটা কালির ছাপ কি ইরেজ করে দেয়া যায়, মুছে দেয়া যায়? আমি শুভময়দার কাছে আসবো। এই প্রেক্ষিতে আমি আবার বলছি, আজকে এমন একটা ডাক যেখানে কেউ বিরিয়ানির প্যাকেট জোগাবে না, কেউ বাস ম্যাটারোর আলাদা করে ভাড়া করবে না, এমন একটা যেখানে আগের এক রাত দু রাত ধরে স্টেডিয়ামে কোনো লোকজন নেই, কিছু মানুষ যাদের মধ্যে আমি কয়েকজনকে চিনি, 300 মাইলের মধ্যে রাজনীতির তারা থাকেন না, কোনো রাজনৈতিক দলে তাদের কোনো অ্যাফিলিয়েশন তো দূরের কথা, অনেকে তার মধ্যে ভোটও দেন না, কিন্তু এই সাধারণ মানুষরা রাস্তায় নামছেন কিসের ডাকে, কিসের টানে? শুভময়দা, শুনো, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, ওই যে আপনার পেছনে যে ছবিটা, উত্তোলিত
উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। বিভিন্ন রাজনৈতিক নেতাদের দখলদারিতে আমাদের যে সাধারণ ভাবনা চিন্তা, আমরা তো শিশুর পর্যায়ে চলে গেছি, কোনো ক্ষমতা নেই। আজকে রাত্রিরে রাজনৈতিক নেতারা ফুটপাত বদল করুন, আমরা ফুটপাত দখল করব। এবং কোন রাজনৈতিক নেতারা, আমি সত্যি অবাক হয়ে গেলাম উদয়ন গুহর কথাটা শুনে, যে কারুর বাড়িতে অশান্তি হলে নাকি উনি বাঁচাতে যান। আমার বাড়িতে আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, আমি যদি বেশি অশান্তি করতে চাই আমার চামড়া গুটিয়ে নেবেন। উদয়ন গুহ কোনো ভালো জায়গায় থাকেন, সুবিধের জায়গায় থাকেন, আমি থাকতে পারি না। এবং পশ্চিমবঙ্গের প্রতিটি মা, প্রতিটি বোন, প্রতিটি মেয়ে ওই চামড়াটা গুটিয়ে নেবেন। যখন এই ধরনের ঘটনা ঘটবে তাদের কোনো রাজনৈতিক নেতার বাড়িতে যেতে হবে না। সুমনবাবু, আজকে আমি মিছিলের উল্টো দিকে হেঁটেছি আপনার এখানে আসতে হবে বলে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক, কর্মচারী, প্রতিটি ছাত্রছাত্রী বোন হুগলি থেকে ডানলপ অবধি মিছিল করেছে। আমি কিছুটা হেঁটে উল্টো দিকে হেঁটেছি, দৌড়ে আসতে হবে, রাস্তায় জ্যাম ছিল বলে। আজকে রাত 11টায় আবার সমস্ত ইনস্টিটিউটের মানুষ ওই গেস্ট হাউসের সামনে নামবে। প্রশ্ন হচ্ছে আমরা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি? সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে লুম্পেনোক্রেসিটাকে আমরা রুখবো কী করে। এই জায়গায় সোহিনী দিয়ে যে কথা বলেছেন গুরুত্বপূর্ণ। আজকের দিনে নিশ্চয়ই পতাকা নিয়ে না গেলেও চলবে। আজকের দিনে তৃণমূলের দু একজন নেতা নিজস্বী তুলতে বারণ করেছেন, ঠিক আছে আমরা তুললাম না, কিন্তু রাজনৈতিক একটা কথা কিন্তু বলতে হবে, তার জন্যে 30-35 সেকেন্ড এক্সট্রা দেবেন। শাসকের নীতির ওপরে মানুষের খাদ্য, মানুষের আশ্রয়, মানুষের নিরাপত্তা এগুলো আকৃতি পায়। সেখানে বিরোধিতা কার বিরুদ্ধে? এক্ষেত্রে আজকে রাতের লড়াইটা কি শুধু ওই একটিমাত্র যে অপরাধী তার বিরুদ্ধে, নাকি সমগ্র নারী সমাজের বিরুদ্ধে, আমাদের ইনসিকিউরিটির বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা রাত দখল করছি? একজন অপরাধীর বিরুদ্ধে কি না, সবারই বিরুদ্ধে আমরা রাতটাকে দখল করতে চলেছি। যে কোনো অনাচার, অবিচার, অত্যাচার যে ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা সংগঠিত হয় সেটা তো সরকারের ব্যর্থতা। বিরোধী দল আসবেই তার রাজনীতি নিয়ে, সে কিভাবে তার সুযোগ নেবে সে তার মতো করে ঠিক করবে। এমনকি তৃণমূল কংগ্রেস ওই গোটা বিষয়টা নিয়ে বিভিন্ন ভাগে ভেঙে গেছে, তারা তাদের মতো বক্তব্য রাখছে। ফলে একেবারে পতাকাবিহীন আন্দোলন গণতন্ত্রে দীর্ঘ সময় চলতে পারে কিনা এটা একটা ভাবনার বিষয়। আজকে রাতের আন্দোলন নিশ্চয়ই পতাকাবিহীন হবে, আজকে রাতের আন্দোলন নিশ্চয়ই প্রতিবাদের হবে। তৃণমূল কংগ্রেসের প্রচুর সমর্থক তার সঙ্গে থাকবেন, সিপিএমের সমর্থক থাকবেন, বিজেপির সমর্থক থাকবেন, কংগ্রেসের সমর্থক থাকবেন, যারা ভোট দিতে যান না তারাও থাকবেন। ফলে মনের মধ্যে কিন্তু পতাকা থাকবে, আমাদের গোষ্ঠীগত যে পতাকা, লড়াইয়ের যে পতাকা, সেই পতাকা থাকবে। এই লড়াই চলবে। যারা লুম্পেনোক্রেসিকে প্রশ্রয় দিচ্ছেন তাদের পরিষ্কার বুঝিয়ে দিতে হবে, সে যে রাজনৈতিক দল হোক, সে কংগ্রেসের আমলে লুম্পেনোক্রেসি হোক বুথ দখল করে, সিপিএমের আমলে প্রচুর ঘটনার উদাহরণ আছে লুম্পেনোক্রেসি হোক, সেইগুলোর উদাহরণ দিয়ে, বা রূপ কানোয়ার থেকে শুরু করে আজকে বিজেপির প্রচুর ঘটনা আছে, সেই ঘটনাগুলো দিয়ে, তার উদাহরণ দিয়ে পশ্চিমবঙ্গে লুম্পেনোক্রেসি চলবে, এই জায়গার বিরুদ্ধে আজকে রাতের বক্তব্য। আচ্ছা, রূপকনওয়ারের ঘটনাটা ঘটার পরে ওখানকার কোনো পুলিশ অফিসার রূপকনওয়ারের বাড়িতে ফোন করে বলেছিল আপনার মেয়ে সুইসাইড করেছে? কিভাবে আলোচনাটা, কিভাবে এই তুলনাটা একটু শুধু ধরিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে বাবার বক্তব্য অনুযায়ী ফোনটা কিন্তু এসেছিল, যিনি ফোন করেছিলেন পুলিশ নয়, অ্যাসিস্ট্যান্ট সুপার অফ আরজিকর। কোন সরকারি আধিকারিক ফোন করে রূপকনওয়ারের বাড়িতে বলেছিল আপনার মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে? এক। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তাপসী মালিকের কথা বললেন, তাপসী মালিকের বাবা বলেছেন তাপসী মালিককে ধর্ষণ করে খুন করেছিল তৃণমূলের লোকেরা। যবে এটা বললেন তারপর থেকে তাপসী মালিকের মৃত্যু দিনে ওর মূর্তিতে মালা দেওয়া বন্ধ করে দিল তৃণমূল, তার আগে পর্যন্ত প্রতি বছর পালন করতো। আমার শেষ কথা বলছি সুমনদা, 100 বার যারা নামছেন পতাকা ছাড়া, পতাকা নিয়ে আমাদেরকে পতাকা ছাড়া নামানো শেখাতে আসলে কোনো মানে হয় না। এই ভারতে পতাকা ছাড়া রাস্তায় নামার ডাক দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ, সেই মিছিলে সবচেয়ে বেশি ভিড় করেছিল বামপন্থীরা। আমাদের কাছে নতুন কিছু নয়। প্রশ্নটা হচ্ছে আপনি কি লুকোতে চান যে লোকটা নিজে পদত্যাগ করলো, 4 ঘন্টা পরে তাকে প্রমোশন পোস্টিং দিলেন, সে মুখ খুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় কোথায় অসুবিধা হবে এইটা আমাদের জানতে হবে কি হবে না? 3টে বিশেষ পয়েন্ট আমি একটু আগে শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইটটা দেখালেন। দেখুন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলতে চাই না উনি মিথ্যে বলছেন, আমি বলতে চাই না অসত্য বলছেন, কিন্তু হয়তো উনি জানেন না বা না জেনে বলে ফেলেছেন। উনি বলছেন আমি সিবিআইয়ের কাছে হ্যান্ডওভার করে দিয়েছি। না, উনি দেননি। মাননীয় হাইকোর্ট অর্ডার করেছে সিবিআই ইনভেস্টিগেশন। উনি রোববার অবধি এটাকে টানতে চেয়েছিলেন, কি কারণে আমি জানি না, হয়তো গুড়িয়ে দেওয়া যায় সেই কারণে। এক
দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আজকে কুণাল ঘোষ বললেন ওই নার্সারি বাচ্চাদের মতন, ওরা করেছে বেশ হয়েছে, আমরাও করব। বিষয়টা হচ্ছে দেখুন, রূপ কানোয়ার বলে রাজস্থানে আরেকটা ঘটনা ঘটেছিল সুমন, 1992 সালে আজমের ধর্ষণ কাণ্ড, প্রায় 2-3 বছর ধরে প্রায় 250 মেয়েকে ব্ল্যাকমেল এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেটা কংগ্রেসের আমলে। আজকে রাহুল গান্ধী যখন বললেন, আমার ভালো লাগলো, অবশেষে ওনার মুখ থেকে আওয়াজ বেরোলো, উনি প্রতিবাদ জানালেন, তার সঙ্গে হাতরাস উন্নও যেরকম টেনে এনেছিলেন। আমার ভালো লাগতো উনি বলতেন রাজস্থান 2019 থেকে 2022 4 বছর কংগ্রেসের আমলে ধর্ষণে 1 নম্বর ছিল, তখন উনি সেটা বলেননি। না না, আমি বলিনি ভাই, রাহুল গান্ধী। কিন্তু আমি বলছি যোগী রাজ্যে 12 বছরের মেয়েটিকে উত্তরপ্রদেশে এখন এই 24-এ ধর্ষিতা হতে হয়েছে খুব দ্রুত। আমি তিনটে লাইন বলি। প্রথম কথা হচ্ছে যে আপনি যে কথাটা তখন শুরু করলেন প্রতিবেদন দেখানোর পর, যে একটা কালি দিয়ে আরেকটা কালিকে মোছা যায় কিনা, এবং যে কথাটা আমাদের শুভময়দাও বললো যে উদাহরণ দেওয়া, উদাহরণটা আমরা কিন্তু ঘটনা ঘটার পরে উদাহরণ দিই না সুমনদা, উদাহরণ দিই যখন সিপিএম এবং বিজেপির লোক আঙুল তোলে, তখন তাদেরকে তাদেরটা মনে করিয়ে দেওয়া। আমাদের উদাহরণ দেওয়ার ডক্টর ব্যানার্জি তোমার সময় বলিনি একটা কথা, ডক্টর ব্যানার্জি যখন বলছিলেন তখন তিনি একটা কথা 3-4 বার বললেন, আমি নোটিস করলাম, যে 48 ঘন্টার মধ্যে আপনারা ধরতে পারলেন না কেন? 24 ঘন্টার মধ্যে সঞ্জয়কে ধরা হয়েছে, 48 ঘন্টার মধ্যে মানে কাউকে ধরা হয়নি এরকম ব্যাপার নয়, 24 ঘন্টার মধ্যে সঞ্জয়কে ধরা হয়েছে, এবং ভবিষ্যতে কেউ যদি থাকে সিবিআই হাতে রয়েছে। আমি সুমন্ত যে কথাটা বলতে চাইছি, প্রথম কথা হচ্ছে প্রত্যেকে নিজের মতো করে প্রতিবাদ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি একজন মহিলা, তিনি 16ই আগস্ট নিজের মতো করে প্রতিবাদ মিছিলে হাঁটবেন, মৌলালি থেকে তিনি তার মিছিলে হাঁটবেন, এবং 16 তারিখে তিনি একজন মহিলা হিসাবে তিনি তার প্রতিবাদ জানাবেন এই ঘটনার বিরুদ্ধে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সুমনদা, যে দেওয়াল ভাঙছে কথাটা যেটা এনারা বললেন, আচ্ছা দেওয়ালটা তো ওই যেখানে ঘটনা ঘটেছে তার উল্টো দিকের একটা জায়গায় কনস্ট্রাকশন, 200 মিটার, সেটা সেই জায়গায় ওই ফ্লোরে ভাঙছে, সেটা ভেঙে প্রমাণ হলো সিপিএম মানুষকে। আমি এবারে প্রমাণ করছি না, এত সময় বলবে, কিন্তু আমি বলছি এই ধরনের নারকীয় ঘটনার পর কেন ভাঙবে এবং তার সই কে করেছে। আমি আসবো, কিন্তু আমি বলছি খুব দুর্ভাগ্য সহিনী যে এই রকম একটা ইস্যুতে, আমি বাড়িতে ফ্ল্যাগ লাগার কথা বলছি না, কিন্তু রাজনীতির লড়াইটা সরিয়ে সমস্ত দলমত নির্বিশেষে, আমি বলছি যে দলমত নির্বিশেষে কেন আমাদের পলিটিক্যাল উইল, আমাদের রাজনৈতিক নেতানেত্রীরা একটা ইস্যুতে, তারা যদি সামাজিক সমস্যাই ভেবে থাকেন, তাহলে কেন হাঁটতে পারবেন না, কেন নামতে পারবেন না সামাজিক সমস্যা দূর করতে? এও তো বিচিত্র। আমার বলার কথা, আজকে সবাই আমরা, যেটা ডাক্তারবাবু বলছিলেন, সবাই আমরা মানুষ হিসেবে কি চিৎকার করে আমাদের আবেগের কথা বলতে পারি, যে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, এটা হওয়ার কথা নয়। এই মারামারি করতে করতে আমাদের যে কোনো দিন যে কারুর বাড়িতে যা ইচ্ছে হতে পারে, এটা কিন্তু কোথাও এটা বন্ধ হওয়া দরকার, সেটা যে সরকারে আসবেন। এবং আমি বলছি যে আমাদের লড়াইটা কি, আমাদের লড়াইটা কি তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম সিপিএম, সিপিএম বনাম তৃণমূল? না, আমাদের লড়াইটা হচ্ছে যে এই আজকের যে মহিলারা, তাদের আবার বলছি যে যেখানে তাদের ট্রিগার পয়েন্ট ছোট্ট ছোট্ট মাইক্রো ইস্যু, এই লুম্পেনিজমের, এই লুম্পেন তন্ত্রের বিরুদ্ধে তারা রাস্তায় নামছেন, সেই ঘটনায় কোন ঘটনাটা ট্রিগার করেছে সেই তাদের নামাটায়, সেটা হচ্ছে ওই যে 31 বছরের 36 ঘন্টা হাসপাতালে রোগীদের জীবন দেওয়ার পর যে মেয়েটা শুতে গেছিল নিশ্চিন্তে, কুণাল ঘোষ খানিকক্ষণ আগে বলছিলেন যে নিশ্চিন্তে শোয়ার কথা, তো নিশ্চিন্তেই মেয়েটা শুতে গেছিল, সে ধর্ষিতা এবং খুন হয়েছে। সেই অভিঘাতে আজকে কিছু সাধারণ মানুষ পথে নামছেন, তাদের কেউ রাজনীতি করতে পারেন না করতে পারেন, যারা ডাক দিয়েছেন সম্পূর্ণ অনামী কিছু সংগঠন, কিছু ইন্ডিভিজুয়াল, একেবারে তারা বলেছেন খুব পরিষ্কার করে যে রাজনীতির ঝান্ডা বাড়িতে রেখে আসুন। তারা বাড়িতে রেখে যদি আসেন কোনো অসুবিধা নেই, যে মানুষগুলো আজকে রাস্তায় নামবেন তারা অবিচারের বিরুদ্ধে রাস্তায় নামছেন। এবং আমার ধারণা এই গোটা তর্কটা একদিক থেকে সার্থক, তার কারণ আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছি। আমি আবার বলছি, এই বিতর্কটা, এই যুক্তি পাল্টা যুক্তি থাকবে না, যেটা থেকে যাবে সেটা হচ্ছে এই ধরনের একটা নারকীয় ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে, আই রিপিট, আমি আশা করব দলমত নির্বিশেষে তারা রাস্তায় নেমেছেন এবং নামছেন আর কয়েক ঘন্টার মধ্যে। মডেল না হয়, কারণ ভাতারে আমরা শুনেছি 2 দিন আগে একজন ডাক্তারকে ধমকি দেওয়া হচ্ছে, বেশি বলবে তো আরজিকর করে দেব। আরজিকর যেন কোনো মতে মডেল না হয়, এই মডেল আমরা চাই না। কোত করে গেলে মেয়ে শ্বাসকষ্টের জ্বালা, এখানে জীবন মানে মৃত্যু, যন্ত্রণা গেলে ফেলা। আজকে সত্যি তো সুমন বাবুকে সবারই জন্য গান লিখতে হবে না, যে সৌমিক লিখছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সবারই কণ্ঠে গানটা চাই,
এর মধ্যে কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট পরিণত নেত্রী, যিনি তার নিজের দলের ব্যাপারটা বুঝতে পারেন। আমাদের বুদ্ধিজীবীদের মমতা ব্যানার্জির সাহায্যে যাওয়ার কোনো দরকার নেই। আমরা শাসকের বিরুদ্ধে প্রতিবাদটা করব। সুমন যদি আজকে কুত করে গেলমে না লেখেন, আমাদের মতো আরো অনেকে লিখবে। মহানায়ক নচিকেতা লিখছেন না, এটুকু বলতে পারি শুভময় দা আপনাকে। দেখুন, এটা এমন একটা ঘটনা আনপ্রেসিডেন্টেড। এই প্রথম একজন অন ডিউটি মেডিকেল মানে পিজিটি যে রেপড অ্যান্ড মার্ডার্ড হলো ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, যার জন্য আজকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এইমস বলুন, সমস্ত নিজাম বলুন, প্রত্যেকটা জায়গায় ডাক্তাররা প্রতিবাদে ফেটে পড়েছে এবং সেই জন্য আজকে স্বতঃস্ফূর্ত মিছিল। এটা কিন্তু হয়নি আগে কোনো দিন কোথাও। আমি বলছি এই স্বতঃস্ফূর্ততা, এই রাজনীতির ওপরে ওঠাটা এবং এই ডাকটা, যে ডাকটা সমস্ত এই অবিচার, এই দর্শন, এই পাশবিক এবং নারকীয় ঘটনাগুলোর যেন একটা শেষ সূচনা করে। আমি বলছি, অনেকেই সব বলছিলেন যে সিবিআই কলকাতা পুলিশ না সিবিআই। আজকে সিবিআই তাদের ফরেনসিক টিম, তাদের এক্সপার্ট টিম কলকাতায় ল্যান্ড করেছে। গোটা দিন ধরে তাদের কি অ্যাক্টিভিটি, এই জন্য তাতে নজর আমাদের রাখতেই হবে। তার কারণ সরাসরি ওই মেয়েটার বিচার পাওয়া, তার পরিবারের যে দাবি সেই বিচার, সেই সুবিচার, সেটা নির্ভর করছে এই তদন্তের ওপর। কি করলো সিবিআই টিম গোটা দিন দেখুন। আজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক ধর্ষণ খুনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্রমশ ঝাঁঝ বাড়ছে পড়ুয়াদের আন্দোলনে। আর এই মধ্যেই মঙ্গলবার তদন্তভার হাতে পেয়ে বুধবার আজিকর মেডিকেল কলেজে পৌঁছে গেল সিবিআই এর টিম। কলকাতায় এলো সিবিআই এর স্পেশাল টিম। আরজি করে যে ঘটনা, সেই ঘটনার তদন্তে ইতিমধ্যে সিবিআইকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত করবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ। সকালে লালবাজার থেকে প্রথমে এসএসকে মেডিকেল কলেজে স্বাস্থ্য পরীক্ষা করে সঞ্জয় রায়কে আনা হয় সিজিও কমপ্লেক্সে। সঞ্জয়, তুমি ছাড়া আর কে ছিল? কেউ ছিল না। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সের সিদ্ধান্ত হয় কোন কেন্দ্রীয় হাসপাতালে পুলিশ ও সিবিআই দুপক্ষের উপস্থিতিতেই সঞ্জয় রায়ের ফের মেডিকেল পরীক্ষা করানো হবে। সেই মতো ধৃতকে নিয়ে সিবিআইয়ের একটি দল মেডিকেল পরীক্ষা করানোর জন্য রওনা দেয়। প্রথমে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জোকা ইএসআই হাসপাতাল, এরপর আলিপুরে সেনার কমেন্ট হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় সবশেষে শিয়ালদায় রেলের বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃতকে। সেখানেই হয় স্বাস্থ্য পরীক্ষা, যা ঘিরে দিনভর চলে টানাপোড়েন। এই মুহূর্তে যে কনভয়ের গাড়ি, সেই গাড়ি দাঁড়িয়ে পড়েছে এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ সবাই রয়েছেন এবং যে বিষয়ে কিন্তু জানতে পারছি জোকা ইএসআই হাসপাতাল, সেখানে কিন্তু গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। একটা চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই জন্য গাড়ি এই মুহূর্তে সব ঘুরিয়ে নেওয়া হলো। গাড়ি ঘোরানো হচ্ছে কেন? গাড়ি ঘোরানো হবে না, কমান্ডার নিয়ে যাচ্ছে, ওখানে ঝামেলা, জোকাই ঝামেলা বলে। एक मिनट अरे तो फोन तो बात कर ले, हम कमांडर ले जाएंगे। चाहे रास्ते बीपी हाई मत करो, आराम से करो, आराम से। এই টানাপোড়েনের মধ্যে চলে আসেন এক সিবিআই অফিসার। जो ये सीआरपी गाड़ी है ब्लू वाली, इसके साथ चलना है, स्लो रखना है, भगाने की जरूरत नहीं। সঞ্জয় রায়কে দেখতে এই মুহূর্তে বেহালায় প্রচুর মানুষের ভিড়। সঞ্জয়কে আরজিকর মামলায় মূলভাবে তাকে ঘিরে নিয়েছে এলাকায় প্রচুর মানুষ। প্রিজন ভ্যানে উঠে পড়ছে কেউ একেবারে। পৌনে 4টে নাগাদ আজিকর মেডিকেল কলেজে পৌঁছয় সিবিআই। সিবিআই এর সেই দল কিন্তু অবশেষে আজিকর হাসপাতালে এসে পৌঁছলো। We have taken over the investigation. CFSL team has come from Delhi. Medical team, everything has come from Delhi. We are here. যে সেমিনার হলে চিকিৎসককে খুন করা হয় সেখানে যান সিবিআই অফিসাররা। निर्ममता बनर्जी न्याय नहीं दिलवा पा रही। जब ये कुकर्म किया गया, जब ये जघन्य अपराध घटित हुआ, उसके एक दिन बाद कहा कि मैं सीबीआई जांच ट्रांसफर कर दूंगी कुछ दिनों के बाद। तो ममता बनर्जी, आपसे यह सवाल है, कुछ दिनों के बाद क्यों? तुरंत क्यों नहीं? जिससे कि एक निष्पक्ष जांच सीबीआई करती, क्राइम सीन को प्रोटेक्ट करती, एविडेंस कलेक्ट होता और अपराधी को सख्त से सख्त सजा हो, डेथ सेंटेंस, फांसी की सजा हो, यह सुनिश्चित करती। আমরাও আরজি করে প্রতিবাদী। আরে আমি নিজে অডিওটা প্রথম পাওয়ার পর বিতর্কিত অডিওটা আমি পোস্ট করেছি।
আমি তদন্ত চেয়েছি, আমি দোষীদের তদন্ত চেয়েছি। দেখুন সিবিআই কি করবে, সিবিআইকে যা খুশি করতে হোক, সিবিআইকে নিচের তলার পুলিশের উপর নির্ভর হতে হবে। পশ্চিমবঙ্গের নিচের তলার পুলিশ তারা কতটা সাহায্য করে আমার সন্দেহ আছে। ওই ভোটের সময় কি হয়, কেন্দ্রীয় বাহিনীকে ডানে যাওয়ার দরকার, বাঁয়ে নিয়ে চলে যায় যেমন এখানকার পুলিশ, তেমনি করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সেই সবটি কি রহস্যভেদ করতে পারবে সিবিআই? পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।